যে প্যারেন্ট সেটাতে যে ফন্ট সাইজটা সেট করা থাকবে সেটার সাপেক্ষে সে হিসাব করবে। তো এক্ষেত্রে এটা ক্লোজেস্ট প্যারেন্ট হচ্ছে অ্যানাদার ডিফ। আচ্ছা, তো এই গেল আমার ইএম। তো এখন আমি যদি ইএম এর জায়গায় আর ইএম দিয়ে দেই তাহলে কি হবে? টেক্সটের সাইজ কত হবে? আর ইএম হচ্ছে তার রুট এলিমেন্টের সাপেক্ষে হিসাব করবে। এক্ষেত্রে রুট এলিমেন্ট হচ্ছে ধরে নিতে পারি এইচটিএমএল 64। 64। আচ্ছা, দেখি আমরা এখানে এখানে আসছে 32। আপনি চিন্তা করতে পারেন, আচ্ছা এটা রুট এলিমেন্ট তো আমার প্যারেন্ট ডিপ অথবা বডি, বা হতে পারে প্যারেন্ট ডিপ, আপনি ধরে নিতে পারেন। কিন্তু এখানে রুট এলিমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এই অ্যাকচুয়ালি এইচটি এলিমেন্ট, ভাইয়া বা এখানে কি যেটা, ডিফল্টের দ্বিগুণ হয়ে গেছে? হ্যাঁ ডিফল্টটা দ্বিগুণ হয়ে গেছে। আপনার ব্রাউজারে খোলা যেটা আছে সেট মা, করা আসো। থাকবে সেটার সাপেক্ষে হিসেব হবে। এই দেখেন আমাদের প্রত্যেকজনের ব্রাউজারে ডিফল্ট একটা ফন্ট সাইজ সেট করা যায়। বাইরেই ছিল। এই দেখেন 16 সেট কর। আমি যদি এখান থেকে বাড়াই দিই তাহলে এখানে এফেক্টটা পড়বে। বুঝছেন? তো এটা আসলে আপনার যে ব্রাউজার সেটার যে ফন্ট সাইজ সেট করা আছে সেটার সাপেক্ষে মেজারমেন্টটা হবে আরইএম। এখানে রুট বলতে আসলে ব্রাউজারের সেটিংসটাকে বোঝায়। তো এটার একটা সুবিধা আছে, এটা আসলে অ্যাক্সেসিবিলিটিটা বাড়ায়। কোন দিক থেকে বাড়ায়? অ্যাক্সেসিবিলিটি বলতে শুধু এটাই বোঝায় না যে আচ্ছা ব্লাইন্ড পারসন পড়তে পারতেছে তার স্ক্রিন রিডার, বা এটা এসইও ফ্রেন্ডলি হইতেছে, বিষয়টা তা না। অ্যাক্সেসিবিলিটির মধ্যে এটাও পড়ে যে অনেকে হয়তো বা চোখে কম দেখে, হ্যাঁ, সে হয়তো বা তার আমরা অনেক সময় মোবাইলে দেখবেন আমাদের ফন্ট সাইজ ছোট বড় করা যায়। হ্যাঁ, যেমন আমার আব্বা হচ্ছে ফন্ট সাইজ অনেক বড় করে রাখে। হ্যাঁ, তো সেই অনুযায়ী কি করবে, ওই ব্রাউজারের সেটিংস অনুযায়ী আপনার ওয়েব পেজটা তখন রেসপন্স করবে। একটা সেকেন্ড, আমার একটা মেসেজ আসছে অফিস থেকে। এই দেখেন মেসেজ দিতেছে। একটু আমার একটু টাইম দেন, একটু চেক করা লাগবে।
ওকে, সো আমার স্ক্রিনটা শেয়ার দিই। আমার সাথে যে স্ক্রিনশটটা শেয়ার করা হয়েছিল অফিস থেকে, এখানে প্যারিসে লেখা, প্যারিসের ভাষা ফ্রেঞ্চ এ লেখা ছিল এট। এট মানে হচ্ছে অ্যান্ড, এটা আমি বুঝি না। তো বললো যে ট্রাই করতে, একই ক্রেডেনশিয়াল দুইটা প্ল্যাটফর্মে সেম। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? হুম, তো আমাদের ব্রাউজারের সেটিংস যদি আমি চেঞ্জ করে দেই সেই অনুযায়ী কাজ করবে। আর এটা সুবিধাটা হচ্ছে যে যদি কেউ তার ডিভাইসের সেটিংস চেঞ্জ করে তার নিজের জন্য, হয়তো বা সে চোখে কম দেখে, হ্যাঁ, সে হয়তো বাড়ায় রাখছে সেটিংস থেকে, তখন অটোমেটিক্যালি সেই সেটিংস এর রিফ্লেকশনটা আমরা এখানে দেখতে পাবো। তো এটা একটা ভালো একটা ফিচার আর কি। আদারওয়াইজ দেখা যাবে তাকে হয়তো বা জুম ইন করে করে দেখতে হচ্ছে ছোট লেখাগুলো। আচ্ছা, তো আমরা এম দেখলাম আর এম দেখলাম। এখন আমরা যেটা দেখতে পারি ভাইয়া, সেটা আমার হচ্ছে একটা যে কোশ্চেন ছিল। হুম, আম হ্যাঁ, সরি ভাইয়া। ভাইয়া, না, সমস্যা যেটা নেই। বলতেছিলাম হুম, যে আমি যদি আরইএম বা ইএম এ আপনার হচ্ছে ফন্ট সাইজিং বা সাইজিং ইউজ করি, সেই ক্ষেত্রে আমার ধরেন 16 পিক্সেল এবং 32 পিক্সেলের মাঝামাঝি যদি কোনো ভ্যালু ইউজ করতে হয়, লাইক 22 পিক্সেল বা 25 পিক্সেল, এটাকে আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে তারপরে ইনপুট করব? সাধারণত যারা আরইএম নিয়ে কাজ করে তাদের ডিজাইনে আরইএম দেওয়াই থাকে, তো এটা জাস্ট দেখে দেখে বসাই দিলেই হয়ে যায়। আর আর যদি সেটা পিক্সেলে দেওয়া থাকে, কিছু নির্দিষ্ট সেট অফ ফন্ট সাইজিংটা তখন ইউজ হয়। ঠিক আছে, ধরেন যে 16, 32, 64, হ্যাঁ, এরকম আচ্ছা। আর কি। এই 16, 32 বা আরো কম হইতে পারে আপনার 8, হ্যাঁ, এরকম ফন্ট সাইজিং গুলো ইউজ হয়। তো যখন আপনি 16 দেখবেন কাজ করতে করতে, তখন 16 মানে বা 32 মানে বুঝে যাবেন, আচ্ছা এখানে 2 ইউজ হবে, এখানে 3 ইউজ হবে, এখানে 0.5 ইউজ হবে। তো জি ভাই, বুঝতে এটা পারছি। তখন হয়ে যায়, তো তখন আর আপনার ক্যালকুলেটর নিয়ে করা লাগবে না। ওকে আর ওকে ভাই। সাধারণত আমি যেটা দেখেছি যে ফন্ট সাইজে হচ্ছে আরইএম টি ইউজ করে, সব জায়গায় আরইএম ইউজ করতে যায় না। ঠিক আছে, যে ধরেন যে আমার ডিভাইস সাইজিং করতেছি, হ্যাঁ, সেখানে আরইএম টা তেমন একটা ইউজ হবে না। হ্যাঁ, এটা আমরা ইউজ করবো ফন্ট সাইজিং বেশিরভাগ ক্ষেত্রে। আমরা একটু সার্চ ওকে। করতে পারি যে ক্যান আই ইউজ হোয়ার শুড আই ইউজ আরইএম ইউনিট ইন ইন সিএসএস। এই দেখেন, ইটস এ গুড আইডিয়া টু ইউজ আরইএম টু সেট ফন্ট সাইজেস। ও কি করবে, ও হচ্ছে ইউজারের যে ব্রাউজারের যে সেটিংস আছে সেই অনুযায়ী অ্যাডাপ্ট করবে। হুম, এটা অ্যাক্সেসিবিলিটিতে হেল্প করে। ওকে ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এই ইএম আর ইএম ফন্ট সাইজিং আমরা ইউজ করব, মানে এই না যে আমরা এখানে ইউজ করতে পারি না, পারি অন্য জায়গায়, তা সেটা কেউ করে না। এটা করলে আবার ঝামেলা হইতে পারে। আচ্ছা, তো এখন ভিউ হাইটটা দেখে ফেলি। তো আমাদের এই কোডগুলো আপাতত দরকার নাই, বাট আমি এগুলো একটু রেখে দিই এখানে। এটাকে আমি নাম দিয়ে দেই পার্সেন্টেজ আরইএম। নতুন আরেকটা খুলি, এটা জাস্ট একটা কপি করে নিচ্ছি। এর নাম দিয়ে দেই চাইল্ড। আচ্ছা, তো এখানে ডিফল্ট ভাবে তো ব্রাউজার একটা মার্জিন দিয়ে রাখছে, তাই না? ওই যে চারপাশে কিন্তু একটা মার্জিন দেওয়া আছে ডিফল্ট আগে থেকে। তো আমি যেটা করি যে আমার যে প্যারেন্ট ডিভের হাইট আছে, এটা আমি 100 ভিএইচ করে দিই।
তো দেখেন 100 VH করলে আমার মনে হয় 100%। আচ্ছা, ও যেটা করে সেটা হচ্ছে যে এখানে আমাদের একটু মার্জিনটা রিমুভ করতে হবে। বর্ডার ইউজ না করে আমরা ইউজ করবো হচ্ছে আউটলাইন। ঠিক আছে, কেন ইউজ করতেছি এটা পরে। আউটলাইন ইউজ করলে আবার দেখাবে না। মার্জিন লাগবে। আমি এখানে কি করতেছি এটার দিকে তাকানোর দরকার নাই আপনাদের, ঠিক আছে। এটা করতেছি যেন আপনাদের বুঝাইতে আমার সুবিধা হয়। তো এটা কি করতেছে এটা আমরা পরে বুঝবো। আচ্ছা দেখেন, যখন আমি 100 VH বলতেছি, মানে সে কি করবে, আমার যে ভিউ হাই মানে ভিউ পোর্ট আছে, ভিউ পোর্টটা কি, যে আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি, যে এখান থেকে এই পর্যন্ত এই ভিউ পোর্টের হচ্ছে তার যে হাইটটা সে কি করবে 100%ই নিয়ে নেবে। ঠিক আছে, তো আমি যদি এখানে ধরেন যে 10 দেই, তাহলে দেখেন এ কি করবে, আমার যে পুরা যে ভিউ পোর্ট এটার যে ভিউ হাইট সেটার 100 ভাগের 10 ভাগ নিয়ে নেবে। ঠিক আছে, হাইটটা। আবার যদি আমি 20 দেই, তাহলে সে পুরো এই যে যে ভিউ হাইট এটার 100 ভাগের 20 ভাগ নিয়ে নেবে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। ওকে। তো দেখেন, এখন আমি যদি এটা ছোট করি, দেখেন এটার সাথে ছোট বড় হচ্ছে, হাইট রেসপন্সিভ হচ্ছে। কারণ আমি যখন এতটুকু করতেছি তখন এটার ভিউ পোর্ট কিন্তু ছোট হয়ে যাচ্ছে, তখন ক্যালকুলেশন কিন্তু এটা রিলেটিভে হইতেছে, এটার সাপেক্ষে হইতেছে। ঠিক আছে, এটার সাপেক্ষে সে কি করতেছে, এটার যে 100 ভাগ তার 20 ভাগ নিচ্ছে। কিন্তু আমি যদি আবার 100 দেই, তাহলে কি করবে, সে পুরাটা নেবে। দেখছেন, এটা কিন্তু অনেক জায়গায় লাগবে আপনাদের রেসপন্সিভ। আচ্ছা, তো সেম ভাবে আমি যদি এটার যে উইথ সেটা সেট করি, আমাদের আগে একটা হাইট দিতে হবে, নইলে তো বোঝা যাবে না। তো হাইট 100 VH দিই, আর উইথ হচ্ছে 100 VW দিলাম, মানে 100 VW। তো সেম কনসেপ্ট, এবার হচ্ছে উইথ অনুযায়ী হিসেবটা হবে। 100 ভাগে সে 100 ভাগই নিছে। তুমি যদি 20 দিই, তাহলে সে 100 ভাগের 20 ভাগ নিল। তুমি যদি এটাকে ছোট করি, সেও কিন্তু ছোট বড় হবে। ঠিক আছে, তো আমি যদি এটাকেও 100 100 করে দিই সব, তাহলে দেখেন জিনিসটা কত সুন্দর রেসপন্সে, বড় করি ছোট করি ওইটুকের মধ্যে রেন্ডার হইতেছে, কোথাও ওভারফ্লো হইতেছে না। বুঝছেন? তো আশা করি এটা ক্লিয়ার। 5 মিনিট থাকতে তো এখানে রিমাইন্ডার দিবে, তখন আমি আরেকটা লিংক দিব। ঠিক আছে, এটা একটু মনে করাই দিবেন, আমি এখানেই লিংকটা দিব মিটিং চ্যাটে। তো আপনারা কি করবেন, আহ, এখানে ক্লিক দিয়ে ওইটাই জয়েন করবেন। ঠিক আছে,
না, আমি সেই দিই, হোয়াটসঅ্যাপেই দিব। হোয়াটসঅ্যাপ থেকে 5 মিনিট আগে এন্ড হওয়া জয়েন করে ফেলবেন। আচ্ছা, আর আমাকে একটু অ্যালার্ট করবেন যে 5 মিনিট আছে। এখানে তো কোনো কোয়েশ্চেন নেই, তাই না? না ভাই, কোশ্চেন। আচ্ছা, তো দেখেন এতক্ষণ আমরা যা করলাম সেটারই একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। যে বডিতে যদি আমার 12 পিক্সেল সেট করা থাকে তাহলে পার্সেন্টেজ কি করবে, ওইটা রিলেটিভে, প্যারেন্টের রিলেটিভে হচ্ছে তার 150 গুণ হবে আর কি, হ্যাঁ। তো সেম ভাবে আর কি নিচের এই কনসেপ্ট গুলো, এগুলো তো আমরা দেখলামই। তো ভিউ উইথ কি, যদি আমি আমার ভিউ পোর্ট যদি 700 পিক্সেল হয় আমার উইন্ডোটা ব্রাউজারে, তাহলে 50 ভিউ উইথ দিলে কি করবে, সেটা 350 আসবে, মানে তার অর্ধেক আসবে। সেম কনসেপ্ট হচ্ছে ভিউ হাইটের জন্য। এটা 201 না, এটা 202 না, এটা 201 হবে, হ্যাঁ। এটা ভুল আছে। আচ্ছা, তো এরপর আহ, এখানে ভি মিন আর হচ্ছে ভি ম্যাক্স এর একটা বিষয় আছে। এটা হচ্ছে আরো দুইটা প্রপার্টি বলা যায়। যেরকম উইথ হাইট একটা প্রপার্টি, দুইটা প্রপার্টি, তেমনি ভি ভিউ মিন এবং ভি ম্যাক্স নামে দুইটা প্রপার্টি আছে। তো এটা যদি আমরা সেট করি তাহলে কি হচ্ছে, ইউজ দ্য স্মলেস্ট অফ দ্য ভিউ পোর্ট উইথ অর হাইট। ঠিক আছে, এটার একটা এক্সাম্পল আমরা দেখে নিই। তো vmin কি করবে, vmin হচ্ছে ইউজ করবে স্মলেস্ট অফ দ্য ভিউ পোর্ট উইথ। আচ্ছা, তো এখানে এখানে স্মলেস্ট উইথটা কোনটা বলেন তো, হরাইজন্টাল বরাবর নাকি ভার্টিক্যাল বরাবর? স্মলেস্ট উইথ বলতে বুঝি নাই, মানে কোষ। ভার্টিক্যাল বরাবর। এই যে এই বরাবর, উইথ বলতে বোঝাচ্ছি যে ডিস্টেন্সটা। ঠিক আচ্ছা আছে, ভাইয়া। যে জি। এখান থেকে এখানে ডিস্টেন্সটা কম নাকি এখান থেকে এখানে ডিস্টেন্সটা কম, ভার্টিক্যাল বরাবর না? ভার্টিক্যাল, হ্যাঁ ভাই, ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, তাইলে হচ্ছে আমি যদি ভি মিন ইউজ করি তাহলে হচ্ছে এটার সাপেক্ষে হিসাবটা হবে। ঠিক আচ্ছা আছে, ভাইয়া। মানে আমি যদি এখন যদি এরকম করে দেই, আহ, তো তখন হচ্ছে এটার সাপেক্ষে হচ্ছিল। তো এখন যদি আমি এরকম করে দিই, এখন দেখেন এখন জি। কিন্তু আর এটার সাপেক্ষে হবে না হিসাবটা, এখন হবে হচ্ছে এইটার সাপেক্ষে, কারণ জি, এটার হরাইজন্টাল লাইন। হরাইজন্টাল ডিস্টেন্সটা কম। হ্যাঁ, আমি যদি ভিএমিন প্রপার্টিটা ইউজ করি, এখন সেম ভিম্যাক্স, ভিম্যাক্সটা ঠিক তার উল্টাটা। যদি ভিম্যাক্স ইউজ করেন প্রপার্টি এভাবে, ভিম্যাক্স, তখন এটার যে হিসেবটা হবে সেটা হচ্ছে তখন ম্যাক্সিমামের সাপেক্ষে, যে তখন এটার সাপেক্ষে হিসেবটা হবে। ধরেন যে এটার 100 ভাগের 10 ভাগ দিলেন আপনি। আবার যদি আমি এরকম করি তখন আবার এটা ম্যাক্স হয়ে গেল, তখন এটার আবার 10 ভাগ, 100 ভাগের 10 ভাগ হিসেব হবে যদি আপনি দিয়ে থাকেন। ঠিক আছে বিষয়টা? জি ভাইয়া। তো এটা একটু ই করবেন, আপনারা নিজেরা একটু ঘাটবেন, হ্যাঁ। এটা হচ্ছে বাসার কাজ, যে ভি মিন আর ভি ম্যাক্স, হ্যাঁ, এটাকে আমি কিভাবে ইউজ করতে পারি। যে গুগলে দেখেন অনেক ওয়েবসাইট আছে, এই দুইটা ইউনিট তো দেখছি আমরা মাত্রই, একটু বেশি ডিটেলস লেখা। যে এগুলোর ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, সেটা হচ্ছে চ্যাট জিপিটি তে যেতে পারেন, হ্যাঁ। বলবেন যে গিভ মি an example of vmin with explanation how it works. একটু স্পেসিফিক্যালি বলে দিবেন vmin property in css। দেখেন এখানে বলতেছে vmin ইউনিটটা হিসেব করে হচ্ছে মানে মিনিমাম ভিউ পোর্টস এর যে উইডথটা,
সেটার সাপেক্ষে। তো কিছু কোড দিয়ে দিছে। তো এখানে বক্সের একটা ওয়েট এবং হাইট সেট করা। ও আচ্ছা, এটা প্রপার্টি না, এটা হচ্ছে ইউনিট। সরি, এটা হচ্ছে ইউনিট, ভিমিন। ঠিক আছে, আমি প্রপার্টি বলতেছিলাম এরকম, কারণ এখানে আবার দেওয়া তো ডায়াগ্রাম। কোলন দিছে, আমি ভাবছি এটা হয়তো প্রপার্টি বুঝাইতেছে, কিন্তু এটা আসলে কোলনটা দিছে জাস্ট ডেসক্রিপশনটা দেওয়ার জন্য। তো ভিমিন হচ্ছে একটা ইউনিট আর কি, প্রপার্টি না। তো যখন এখানে 50 ভিমিন বলতেছে, মানে হচ্ছে আমার উইথ যেটা, আমার ভিউ পোর্টে যত উইথ থাকবে, সেটার যে মিনিমাল উইথটা, মিনিমাল ডিস্টেন্সটা, সেটার 100 ভাগের 50 ভাগ নেবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। জি ভাই। এটা এটা নিয়ে একটু সার্চ করবো। আচ্ছা। হুম, এটা কি নিয়ে করা? ও আচ্ছা, ফ্লেক্স বক্স। তো আজকে আমরা সিএসএস এর দিনে আমরা ফ্লেক্স বক্স নিয়ে খুব ফাস্ট গেছিলাম। আজকে একটু স্লো যাব। তো একটা জিনিস আপনারা মাথায় রাখবেন যে আমরা যদি কোনো একটা ক্লাস না বুঝি, এর মানে এই না যে টপিকটা ওখানেই শেষ। হ্যাঁ, টপিকটা অলওয়েজ হচ্ছে রিপিট হবে এই ওভারঅল কোর্সে। কারণ এটা কখনোই পসিবল না যে সবাই কোনো ক্লাসে কোনো একটা টপিক একবারই বুঝে যাবে। হ্যাঁ, কেউ কেউ বুঝতে পারে, আর যারা বুঝতে পারে তারা হচ্ছে আগের থেকে এক্সপিরিয়েন্স এই কারণে। ঠিক আছে, কোনো কিছুই আসলে প্রথমবারই বুঝে ফেলা যায় না। আর যদি বুঝে ফেলি, এর মানে ওইটা রিলেটেড একটা এক্সপিরিয়েন্স আমার আছে। ঠিক আছে, আপনি কোনো কিছু শিখতে গিয়ে যত বেশি রিলেট করতে পারবেন কোনো কিছুর সাথে, দেখবেন যে সেই জিনিসটা আপনি তত বেশি আন্ডারস্ট্যান্ড করতেছেন। হুম, এজন্য আহ, আপনি যদি ইলন মাস্কের কথা চিন্তা করেন, সে তো খুবই ট্যালেন্টেড একটা পার্সন। তো সে তার চাইল্ডহুডে প্রচুর বই পড়তো। ঠিক আছে, তো এর একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি অনেক বেশি বই পড়েন, ডিফারেন্ট সেক্টরের ডিফারেন্ট টাইপের বই পড়েন, ইভেন সেটা যদি আপনার আহ, গল্পের বইও হয়, ফিকশনাল বই হয়, দেখা যাবে যে আপনি পরবর্তীতে যখন কোনো কিছু শিখবেন, হ্যাঁ, সামহাও কোনো না কোনো ভাবে জিনিসটা তখন আপনি রিলেট করতে পারবেন, আপনার ইমাজিনেশনে আনতে পারবেন। কোন জিনিসটা আপনার আন্ডারস্ট্যান্ডিং আরো, মানে জিনিসটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড হবে আর কি। তো এজন্য বলবো যে আমাদের এই বিষয়গুলো বারবার রিপিট হবে। আমরা আস্তে ধীরে যাব, অনেক সময় অনেক ফাস্ট যাব, বাট তার মানে এই না যে জিনিসটা আমি বুঝতে পারবো না কখনো, বিষয়টা তা না। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে কোর্সের সাথে লেগে থাকুন, আমি যা করাচ্ছি করতে থাকুন। আস্তে আস্তে দেখবেন যে জিনিসটা বুঝে আসছে। আর বাসায় অনেক বেশি প্র্যাকটিস করুন, টাইম দেন। টাইম না দিলে ভাই জাস্ট ভিডিও দেখে গেলে হবে না, আপনাকে প্র্যাকটিসও করতে হবে বাসায়। এই যে আমি যখন আপনাকে এগুলো দেখাচ্ছি, হ্যাঁ, কিছু কিছু বিষয় আপনি নোট ডাউন করুন, খাতায় লিখে ফেলেন। তাহলে দেখবেন যে পরবর্তীতে আপনাকে পুরো ভিডিও যদি আপনার রেকর্ড করেন আপনি এক্ষেত্রে, তো আপনার আবার শুরু থেকে দেখা লাগতেছে না। আচ্ছা, আমাদের আর 5টা মিনিট আছে। তো আমি এখন যেটা করবো, আমি গুগলের একটা মিট লিংক শেয়ার দিব, হোয়াটসঅ্যাপে আপনারা ধুমধাম একটু ঢুকে যাবেন। জি।
ওয়েট, পারমিশন দিচ্ছি। আচ্ছা, এখানে তো রেকর্ডিংটা করা যাবে না, আপনাকে থার্ড পার্টি টুল দিয়ে রেকর্ডিংটা করতে হবে। ঠিক আছে, আপনাকে থার্ড পার্টি কোনো একটা সফটওয়্যার দিয়ে রেকর্ডিংটা করতে হবে। গুগল মিটে ইনবিল্ট এখানে হয়তো বা আপনি করতে পারবেন না, ওইরকম কোনো অপশন দেখতে পাচ্ছেন না। ভাই অ্যাকচুয়ালি মানে আমি ওবিএস দিয়ে রেকর্ডিং করতেছি, কারো যদি লাগে আমি পেন ড্রাইভে শেয়ার করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ইনবক্স করলে ওখানে দিয়েন, কেউ জি ভাই, গ্রুপে বইলেন। ওকে ভাই। হ্যালো, কেউ একটু কথা বলেন তো। হ্যালো ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে বিষয়গুলো আস্তে আস্তে আর কি আন্ডারস্ট্যান্ড হবে। তো তাড়াহুড়া কিছু নাই, আর বিষয়গুলো বারবার রিপিট হবে। তো আমি সাজেস্ট করব যে কোর্সের সাথে স্টিক থাকতে এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে, আর একটু সার্চ টার্চ করতে। হ্যাঁ, তো আমার উপরে ডিপেন্ডেন্ট না থেকে একটু গুগল সার্চ করবেন, ইউটিউব সার্চ করবেন, করে জিনিসগুলো আর একটু বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমরা এখন ফ্লেক্স বক্স নিয়ে আলোচনা করব একটু ডিটেলসে, আস্তে ধীরে। তো আমরা এগুলো একটু রিনেম করি। হ্যাঁ, আমার একটা প্যারেন্ট ডিভ আছে, এটাকে নাম দেই কন্টেইনার। আর ভেতরে আমরা আরো কিছু চাইল্ড ডিভস নিব। তো একটা শর্টকাট আছে, হ্যাঁ, যে আমি ক্লাসের নাম দিতে চাই বক্স। তো এটার যে কন্টেন্ট সেটা থাকবে ধরেন বক্স 1 2 3। তো সেটা আমি ডলার সাইন দিয়ে বোঝাচ্ছি। এরপর আমি চাচ্ছি ধরেন 3টা। এরপর যদি আমি ট্যাব দেই, দেখেন একেবারে আমাকে ভিজুয়াল স্টুডিও সেটা লিখে দিচ্ছে। ঠিক আছে, তো এইগুলাকে এমেট বলে, এমেট বা ইমেট, যাই বলে, ইমেট। তো গুগলে ইমেট লিখে সার্চ করতে পারেন, এরকম অনেক শর্টকাট পেয়ে যাবেন। তো একে রিনেম করে কন্টেইনার করে দেই। 2 পিক্সেল থাকুক, 10 পিক্সেল, হ্যাঁ 2 পিক্সেল থাকুক। মার্জিনটা সরাই দেই। তো এখানে সেটা শো করতেছে বক্স 1, বক্স 2, বক্স 3। তো ডিভ কিন্তু বাই ডিফল্ট একটা ব্লক এলিমেন্ট, যার কারণে কি হয়েছে দেখেন, সেটা নিচে নিচে চলে আসছে।
ঠিক আছে। এখন এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে যে আপনি যদি এই প্যারেন্টে একটা হাইট দেন, ধরেন 250 পিক্সেল দিলেন,
এখন যদি আপনি ছোট করতে যান, দেখেন এখানে একটা ইস্যু হচ্ছে, এখানে মানে হোয়াইট স্পেস চলে আসতেছে, তাই না? তো এটা একটা ইস্যু ফ্লেক্স বক্সের। সে হচ্ছে এটার যে অ্যারেঞ্জমেন্টটা যেভাবে করে, আপনি যদি এরকম একটা হাইট সেট করে দেন, তখন এখানে এরকম একটা স্পেসিং চলে আসে। তো এটাকে রিজলভ করার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে যে আমি হাইটটাই দিব না, ঠিক আছে, হাইটটাই দিব না, আহ সে ডাইনামিক্যালি হাইটটা নিয়ে নিবে। যখন আমার বেশি হবে তখন অটোমেটিক্যালি আমার প্যারেন্টের একটা হাইটটা নিয়ে নিবে। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে যে আমার যে বক্স গুলো আছে সেটাতে আমি হাইট সেট করব না। তো এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। হাইট সেট না করে যেটা করব, আমি কন্টেইনারে বলে দিব যে তার যত চাইল্ড আছে, হ্যাঁ, সেটাকে সে যেন স্ট্রেচ করে দেয়, টেনে বড় করে দেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই আমার কন্টেইনারের তো একটা হাইট থাকতে হবে, ঠিক আছে। ইস্যুটা যেহেতু এখান থেকে আসতেছে, এই যে এখান থেকে আসতেছে, তো হাইটটা তো যেহেতু আছে থাকলো, তো আমি এখন বলে দিব কি, যে প্রথমত হচ্ছে আমি বক্সের হাইটটাকে বাদ দিয়ে দিব। তো আচ্ছা, এটা ডিফল্ট ভাবে স্ট্রেচ হবে, ডিফল্ট ভ্যালু হচ্ছে স্ট্রেচড। তো সে কি করে ডিফল্ট ভাবে স্ট্রেচড করে নেবে। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, তারা হওয়ার কথা না। ও আচ্ছা, আপনি যদি হাইট না নেন দেন সে হচ্ছে স্ট্রেচড করে নেবে। আর সেটা যেন নিচে নিচে যায়, এজন্য হচ্ছে আমরা ফ্লেক্স র্যাপ করে দিব, র্যাপ। কিন্তু যদি এমন হয় যে ডিফল্ট ভাবে কোনো একটা হাইট দেওয়া আছে, হ্যাঁ, ডিফল্ট ভাবে কোনো একটা হাইট দেওয়া আছে, তখন কিন্তু আর স্ট্রেচটা কাজ করবে না। মানে হাইটটা তখন ডিফল্ট ফিক্সড হয়ে যাবে। কিন্তু আমি যদি কোনো হাইট না দিই, এই বক্সের হাইটটা স্ট্রেচ থাকবে আর কি। তখন আমাকে যেটা করতে হবে, আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যে এর যে আইটেমস গুলো আছে এটাকে তুমি অ্যালাইন করে দাও স্ট্রেচ করে। বানানটা কি ঠিক আছে? আচ্ছা, যদিও বা এটা একই কথা আসলে। ভাইয়া আমাকে ওই যে আসলে হাইট বক্সে হাইট দেয়া এইভাবে, আছে। হ্যাঁ হ্যাঁ, হাইট দেওয়া আছে। সেক্ষেত্রে তো এটা না দিলেও কাজ করবে, সমস্যা না। হ্যাঁ, এটা না দিলেও কাজ করবে। হ্যাঁ, তো এটা একটা ওয়ে আর কি। বাট এটা আদৌ কেউ করবে কি না সেটা একটা কোয়েশ্চেন, কারণ সেক্ষেত্রে আসলে আহ এরকম হয়ে যায়। তো সিচুয়েশন যদি এমন আসে এবং এরকম যদি সিচুয়েশন ফেস করতে হয়, তাহলে আপনি এরকম করে দেখতে পারেন আর কি। তো এই আর কি। তো ইউজুয়ালি যেটা করব আমরা সেটা হচ্ছে এমনটা করব না। হ্যাঁ, আহ না, এরকমটাও করা লাগতে পারে, এরকম সিচুয়েশন আসবে, আমরা দেখবো সামনে আরো। হ্যাঁ, বাস আমরা জেনে রাখলাম আর কি, যে ওই স্পেসিংটা যদি করতে হয়, রিজলভ করতে হয়, তাহলে আমরা হয় এরকম করব, আর না হয় হচ্ছে এর আগে যে সলিউশনটা দেখলাম, যে আমরা এটার কোনো হাইটই দিব না। তো সেক্ষেত্রে তো অবশ্যই আমার বক্সের একটা হাইট দিতে হবে। হ্যাঁ, এরকম রাখবো। ক্লিয়ার বিষয়টা? হুম, ভাইয়া আমি আসলে অ্যাকচুয়ালি আউট হয়ে গেছিলাম, আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছিল, নেটওয়ার্ক শিফট করতে একটু সময় লাগছে। একটা কুইক রিক্যাপ হুম। যদি বলতেন 1 মিনিটের মধ্যে, যদি কিছু মনে না করে, তাহলে ভালো হতো আর কি। আচ্ছা, বাট কুইক রিক্যাপটা হচ্ছে যে যে এখানে এটা ঠিক মতোই কাজ করতেছে, তাই না? ভেঙে যাচ্ছে, জি ভাইয়া। ঠিকঠাক অ্যারেঞ্জ হচ্ছে। কিন্তু আমি যদি প্যারেন্ট একটা হাইট সেট করে দেই, তখন দেখেন এখানে একটা স্পেস চলে আসতেছে। এটা ফ্লেক্স বক্সের একটা ইস্যু সিএসএস এর। হ্যাঁ, সে যেভাবে এটাকে অ্যারেঞ্জ করে, তো সে আসলে এখানে একটা স্পেসিং চলে আসে। তো এটাকে রিজলভ করার কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আহ, আমি বক্সের হাইট সেট করব না। হুম, তাহলে সে অটোমেটিক স্ট্রেচড করে নিবে, ঠিক আছে। জি। অথবা যেটা করতে পারি, যে আমি আমার কন্টেইনারেই হাইট দিব না।
তাইলে তো এরকমই থাকলো। ঠিক আছে, তো যে কোনো একটা ওয়েতে যাইতে হবে, না হইলে হচ্ছে এখানে এরকম একটা স্পেসিং চলে আসবে। ওকে ভাই। আচ্ছা, তো উম, সেখানে তাহলে আমি একটু আপডেট দিই স্লাইডে। সলভ, সেক্ষেত্রে হচ্ছে আমি হাইটই দিব, হাইটটা বাদ দিয়ে দেব। হুম, আচ্ছা, এখন আমরা এটা একটা হাইট সেট করি। তো জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে হরাইজন্টাল বরাবর কাজ করে। আমরা ডিফ কিছু কমায় দেই, 3টা করে দিই। তো এখন আমি যদি জাস্টিফাই কন্টেন্টটাকে আপাতত বাদ দিয়ে দিচ্ছি, 12টা বল। তখন আমরা অ্যালাইন আইটেমস নিয়ে কাজ করি। তো এটাতেও দেখেন সিমিলার ভ্যালু, সেন্টার এন্ড, ফ্লেক্স স্টার্ট। হ্যাঁ, তো আমি যদি এখানে ফ্লেক্স এন্ড দেই অ্যালাইন আইটেমস এর ভ্যালু, তাহলে দেখেন এটা এখন অটোমে চলে আসছে। সো অ্যালাইন আইটেমস হচ্ছে ভার্টিক্যাল অনুযায়ী কাজ করে। ঠিক আছে, ভার্টিক্যাল বরাবর কাজ করে। তো আমি যদি এখানে সেন্টার করে দিই, তাহলে সে ভার্টিক্যাল বরাবর সেন্টার হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যদি অ্যালাইন আইটেমসও সেন্টার দেই, জাস্টিফাই কন্টেন্টও সেন্টার দিই, তাইলে কি হবে বলেন তো? ফারুক ভাই ছাড়া কেউ? আচ্ছা, এটা চলে আসছে সেন্টারের সাথে সাথে। আচ্ছা, এটা সেন্টার বরাবর তখন চলে যাবে, একদম মাঝখানে থাকবে। এটা অনেক বেশি ইউজ হয়। ঠিক আছে, এটা স্লাইডে দেওয়া নাই, এটা একটু লিখে রাখতে পারেন। আচ্ছা, তো এখন আমরা এই দুইটাকে আবার রিমুভ করে দেই। তো এটা ডিরেকশন আছে হচ্ছে হরাইজন্টাল বরাবর। মনে রাখবেন যে ফ্লেক্স বক্স হচ্ছে ইউনিডিরেকশনাল, মানে এট এ টাইম একটা ডিরেকশন নিয়ে কাজ করতে পারে। তো আমরা চাইলে এটা ডিরেকশনটা চেঞ্জ করতে পারি, মানে এটা হরাইজন্টাল বরাবর আছে, এটাকে আমরা ভার্টিক্যাল করে দিতে পারি। তাহলে আমরা কি করব, ফ্লেক্স ডিরেকশন কলাম, কলাম করে দিচ্ছি, তাই না? তো এটা কলাম বরাবর চলে আসছে। তো একটু আগে আমরা কি দেখলাম, অ্যালাইন কন্টেন্ট আর হচ্ছে অ্যালাইন আইটেমস। তো আমরা জানি কি যে অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট হবে, আর হচ্ছে অ্যালাইন আইটেমস। হ্যাঁ, তো আমরা জানি যে জাস্টিফাই কন্টেন্ট হরাইজন্টাল বরাবর কাজ করে, আর অ্যালাইন আইটেম হচ্ছে ভার্টিক্যাল বরাবর। কিন্তু যখন আপনি ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিবেন, তখন এই দুইটার বিহেভিয়ারটা অল্টার হয়ে যাবে। ঠিক আছে, তখন কি হবে, তখন হচ্ছে চাই না কেন, তখন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে অ্যালাইন আইটেমস এর মতো, অ্যালাইন আইটেমস কাজ করবে জাস্টিফাই কন্টেন্টের মতো। ঠিক আছে, তাহলে আমি যদি এখন এটাকে মুভ করতে চাই, ধরেন যে উপর নিচে, তাহলে হচ্ছে আমরা জাস্টিফাই কন্টেন্টে যদি সেন্টার লিখি, তাহলে এখন এটা ভার্টিক্যাল বরাবর কাজ করবে, মানে সে ভার্টিক্যাল বরাবর এটাকে এখন সেন্টার করবে। এই যে আমি যদি এখানে স্পেস বিটুইন দেই, তাহলে সে ভার্টিক্যাল বরাবর এটাকে স্পেস বিটুইন করবে। আর অ্যালাইন আইটেমস এখন আবার হরাইজন্টাল বরাবর কাজ করবে। আমি যদি এখন এটাকে সেন্টার দেই, তাহলে দেখেন এটা এখন সেন্টারে চলে গেছে। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। তো এটা জাস্ট মাথায় রাখেন যে ফ্লেক্স ডিরেকশন কলাম দিলে এদের বিহেভিয়ারটা অল্টার হয়ে যায়, ও ওরটা পেয়ে যায়, অ্যালাইন আইটেম জাস্টিফাই কন্টেন্টেরটা পেয়ে যায়। আচ্ছা, তো এখন আমরা একটু ইউজ কেস দেখি একটু, এটা এখানে থাকুক, আর একটা ফাইল বানাই।
আচ্ছা, তো আমরা এখন ফ্লেক্সের একটা ইউজ কেস দেখবো। তো সব রিমুভ করে দিচ্ছে। এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনি এই উইন্ডোটাকে স্প্লিট করতে পারবেন। এটা এটার মিরর আর কি। এখানে যা লিখতেছেন ওই লেখা আবার এখানেও দেখাচ্ছে, আবার এখানে যদি কিছু লেখেন ওইটা আবার এখানে হইতেছে। But, এটা একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যে যখন ধরেন আপনি অনেক কিছু লিখে ফেলছেন, ঠিক আছে, তো এখন আপনার বারবার উপরে যেতে হচ্ছে, তো আপনি এখানে উপরে কোথাও থাকতে পারবেন স্টিক হয়ে, ঠিক আছে, এবং এখানে আবার আপনি নিচে কাজ করতে পারবেন একই পেজের উপর নিচে। তো এটা একটা সুবিধা। তো আমরা এখন যেটা করি, এখন স্প্লিট করে আমরা এখানে স্টাইলে স্টিক থাকবো, আর এটা যত নিচে যাক যাক সমস্যা নাই। তো আমরা কি করি, আমরা হচ্ছে একটা নেভিগেশন বানাবো, নেভিগেশন বার। তাহলে আমরা একটা হেডার ট্যাগ নিতে পারি ফার্স্টে, দেন সেটার ভিতর আমরা একটা ন্যাভ ট্যাগ নিতে পারি। এরপর আর আমরা ইউএল এ না যাই, আমরা ডিরেক্ট হচ্ছে এ ট্যাগটা নিয়ে নিই, বোঝার সুবিধার্থে আর কি, সিম্পলিফাই করার জন্য। তো হেডার ট্যাগ, তার ভেতর হচ্ছে ন্যাভ ট্যাগ, তার ভেতর হচ্ছে এ ট্যাগ আছে। তো আমরা আরো কিছু দেই, প্রোফাইল, ব্লগ, অ্যাবাউট। এটা গুড প্র্যাকটিস যে আপনি এগুলাকে প্লেস হোল্ডার দিয়ে রাখবেন, জাস্ট জাস্ট একটা গুড প্র্যাকটিস, আর কিছু না। ওকে, তো এখন এটা সেভ করি। তো চলে আসছে। তো শুরুতেই আমরা যেটা করি, আমরা ন্যাভের ভেতরে যত এ আছে সেটা টেক্সট ডেকোরেশন নাম করে দিই, আর কালারটা সেট করে দেই ব্ল্যাক, ঠিক আছে। আচ্ছা, এখন আমার আরেকটা ট্যাগ থাকতে পারে লগ ইন নামে। তো সাধারণত যেটা হয় যে এটার একটা বর্ডার দিয়ে দিই আমরা, হ্যাঁ, এটার একটা বর্ডার দিয়ে দিই 2px সলিড ব্ল্যাক। তো এখানে কিছু প্যাডিং দিয়ে দিই 2 পিক্সেলের মতো বা 4 পিক্সেলের মতো, আর একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই যাতে সুন্দর লাগে দেখতে, 4px দিয়ে দিলাম। আচ্ছা, তো সাধারণত যেটা হয় যে নেভিগেশন বারে কিছু লিংক আমার এখন শুরুতে থাকে, আবার লগ ইন বা সাইন আপ বা কন্ট্যাক্ট আস লিঙ্কটা একদম ডানে থাকে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারি, কেউ যদি জানেন বলেন তো কিভাবে করা যেতে পারে। ভাইয়া আমরা প্যারেন্টের ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আপনার হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিলে তো আপনার হচ্ছে একটা বামে একটা ডানে চলে যাবে, যেহেতু আমার হোম বামে আছে লগ ইন ডানে আছে। স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, HTML যে স্ট্রাকচারটা আমি এখানে করছি এটা একটু খেয়াল করেন। তো ধরেন যে এগুলার প্যারেন্ট হচ্ছে ন্যাভ, আমি যদি আপনার কথার মতো করি, তো এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স দিলাম। হুম, তেমন কিছুই হইলো না, হইছে হালকা পাতলা। এটা হচ্ছে এখানে একটা স্পেস ছিল, স্পেসটা চলে গেছে, এতগুলোর মাঝখানে স্পেস ছিল, এই স্পেসটা চলে গেছে। আর তেমন কিছু হয় নাই, কিন্তু এটা ফ্লেক্স করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ফ্লেক্সে অন্যান্য প্রপার্টি গুলো ইউজ করতে পারি। তো এখন যদি আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিয়ে দিই, তাহলে দেখেন কি হবে, সবগুলা হয়ে গেছে, চলে গেছে দুই পাশে দুই পাশে, মানে স্পেস বিটুইন হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছিলাম কি অ্যাচিভ করতে, আমরা চাচ্ছিলাম হচ্ছে যে এতগুলা বামে থাকবে, জাস্ট লগ ইনটা ডানে থাকবে, তাই না? তো তাইলে আমরা কি করতে পারি, তাহলে আমি আপাতত এটাকে আবার জায়গায় নিয়ে যাই। তো আমরা যেটা করতে পারি,
যেহেতু নেভে আমি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করতেছি, তো তার চাইল্ড গুলো হচ্ছে এরকম একটা বিহেভিয়ার দেখাচ্ছে। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে যতগুলাকে আমি বামে রাখতে চাই এগুলাকে আমি অন্য একটা ডিভ দিয়ে র্যাপ করে দিতে পারি। তো এতে করে কি হবে যে এখন কিন্তু নেভের মধ্যে আমার দুইটা চাইল্ড, একটা ডিভ আর একটা হচ্ছে এ। তো এখন যদি আমি নেভের ভেতরে স্পেস বিটুইন করি তাহলে কিন্তু এগুলা এক পাশে থাকবে, এটা আর এক পাশে চলে যাবে। এখন কিন্তু কাউন্ট হচ্ছে ন্যাবের ভেতরে মাত্র দুইটা এলিমেন্ট, ডিভ আর এটে। আগে ছিল কয়টা? আগে ছিল 1 2 3 4 5টা। তখন সে পাঁচটাকেই ধরে কাজ করতেছিল। বাট এখন কিন্তু তার চাইল্ড হয়ে গেছে দুইটা। তো শিক্ষক কি করবে? এই দুইটা ধরে দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিবে। তো এখন যদি আমি স্পেস বিটুইন করি, দেখেন এগুলো এক পাশে আছে আর ও চলে গেছে ডানে। তো অনেক জায়গায় থাকে না যে এরকম থাকে। এবং দেখেন এট দ্য সেম টাইম এটা কিন্তু রেসপন্সিভও হয়েছে। হ্যাঁ, যেখানে এখানে এটা দেখেন মোবাইলে এরকম দেখাবে, ঠিক আছে, একটু বড় মোবাইলে এমন দেখাবে, ট্যাবলেটে এমন দেখাবে, ল্যাপটপে এমন দেখাবে। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার থাকলে একটু বলেন। ক্লিয়ার লিখতে পারেন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে যখন ডিজাইন দেওয়া হবে প্রতিটা ডিজাইনের কিন্তু একটা ম্যাক্সিমাম উইড আছে। এক্ষেত্রে উইডটা কত দেখেন, এই পুরো ফ্রেমটার পুরো ওয়েবসাইটটার ম্যাক্সিমাম উইড হচ্ছে 1440। এখন আহ, আপনার আমার মনিটর হইতে পারে 90 20, বিভিন্ন রেজুলেশনের মনিটর আছে, তাই না? তো যদি আরো বড় মনিটরে দেখা হয় এটা, তখন এটা কিন্তু এরকম বিহেভিয়ার দেখানোর কথা, যে ধরেন যে এই যে অনেকটা এরকম। যে এরকম বিহেভিয়ার হবে যদি কেউ আরো বড় স্ক্রিনে দেখে। আমার পুরো ওয়েবসাইটটা স্ক্রিনের মাঝখানে থাকবে আর দুই পাশে হইতে থাকুক, হোয়াইট থাকুক, সমস্যা নেই। অথবা যেটা হইতে পারে, অথবা এরকম হইতে পারে। অথবা যেটা হতে পারে এরকম হইতে পারে। এটা নিচ্ছে না যে আচ্ছা। ভাইয়া, আমার মনে হয় আপনি যেটা বলতে চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো হচ্ছে লেফট রাইটে ভিউ উইথ হুম পর্যন্ত চলে যাবে, কিন্তু আমার হুম কন্টেন্ট মাঝখানে একটা কন্টেইনারে থাকবে। হুম, এই যে নিচ্ছে না। আচ্ছা, আমি যেটা আসলে দেখাইতে চাইতেছিলাম এটা মুখেই বলে দিই। সেটা হচ্ছে তখন যেটা হবে যে ধরেন যে এই এই ব্যাকগ্রাউন্ডটা এই প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সটেন্ড হবে, কন্টেন্ট মাঝখানে থাকবে। আবার ধরেন এই ব্লু কালারটা এরকম এক্সটেন্ড হবে দুই পাশে। ঠিক আছে? আবার এই ব্লু কালারটা এই পুরোটা এখান থেকে এই পর্যন্ত এক্সটেন্ড হবে, বাট মাঝখানে কন্টেন্ট সেন্টারেই থাকবে। ঠিক আছে? তো এটা এভাবে আর কি আমাদের স্ট্রাকচারটা করতে হবে। তো দেখেন এখানে সে কিন্তু পুরাটা নিয়ে আসে। আমার যত বড় স্ক্রিন হোক না কেন, হ্যাঁ,
সে অলওয়েজ হচ্ছে ওই লাস্টে নিয়ে যাবে এটাকে। তো সেটা সাধারণত হয় না। যেটা হয় যে এখানে আমাকে যেভাবে ডিজাইন করা আছে এটার ম্যাক্সিমাম উইডথটা ধরে নিতে হয়। তো আমরা যেটা করতে পারি, এই যে আমার যে বডি, এই বডিতে আমি একটা উইডথ দিয়ে দিতে পারি 1440, যেটা হচ্ছে আমার ডিজাইন অনুযায়ী। এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এটা রিজনটা হচ্ছে বোঝার জন্য। হ্যাঁ, এই কালারটা দিলাম। হুম, তো আমার স্ক্রিনের সে কি করছে, পুরাটাই নিয়ে নিচ্ছে, তাই না? আচ্ছা, যদি আমি আর একটু ছোট করি, বডিটাই হচ্ছে না কেন? ভাইয়া মার্জিন অটো বলতে হবে ভাইয়া। না না, আমি যদি এটা ছোট করি, হ্যাঁ আমার তো বডি নিয়ে ছোট হবে, জাস্ট এটা ছোট হচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার কি উইথ এর উপরে ডিপেন্ড করে না? আচ্ছা, একটু সার্চ করি আমরা। চ্যাট জিপিটি এর কাছে যাই। এখানে আমরা কি করতে পারি, এই পুরো কোডটা কপি করে পেস্ট করব ফার্স্টে, তারপর একটু নিচে এরকম ড্যাশ ড্যাশ দিব, তার নিচে যাই লিখবো যে body is taking the background color cool with, even though I have set a width, a fixed width. কি বল? আচ্ছা, এখানে বলতেছে এটা বডি এলিমেন্টের একটা ডিফল্ট বিহেভিয়ার, যার কারণে তার উইথ যতটুকু তার বাইরেও সে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে সেট করতেছে। আচ্ছা, তাইলে আমরা যে কাজটা করতে পারি, বডি ট্যাগ না নিয়ে যদি আমরা অন্য কোনো ট্যাগ নিই তাহলে মনে হয় ইস্যুটা হবে না। হ্যাঁ সেটাই ট্রাই করবো। তাহলে আমরা সেকশন একটা ট্যাগ নেই, সেটা ডিভও হইতে পারে, বাট আমরা, আচ্ছা আমরা ডিভই নেই, সেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট না, ডিভ নেই। এটার নাম দিয়ে দেই কন্টেইনার। ঠিক আছে, এবার এখানে কন্টেইনারটা দিয়ে দেই। এখন আমি এখানে 1440 সেট করি, আর এগুলো উঠে দিই। তো এখন দেখেন সে 1440 পর্যন্ত নিচ্ছে, হ্যাঁ, কালারটা। এখন এখানে আর কোনো নাই বলে এরকম দেখাচ্ছে, মনে হচ্ছে আমি নেভিগেশনের ভেতরে কালারটা সেট করছি, আসলে তা না। আমি এখানে যদি আরো কিছু জিনিস লিখি, লিখি এই যে এটা কন্টেইনারের ভেতরে রাখতে হবে, এই যে, ঠিক আছে? তো আমার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে আমি কন্টেইনারটার ভেতরে রাখবো। তো এই কাজটা আমি বডি এলিমেন্টের উপরে করতে চাচ্ছিলাম, এটা নিচ্ছিল না। আচ্ছা, তো এখন এটা তো এক পাশে আছে, তাই না? ইভেন এখন যদি আমি এটাকে দেখেন ছোট বড় করি, এটা যদি আমরা ছোট বড় করি, দেখেন এটা বিহেভিয়ারটা কেমন হচ্ছে। এখানে প্রথমত কাট অফ হয়েছে, তাই না? জিনিসটা কিন্তু জি কাট অফ, জি। ওভারফ্লো হয়ে গেছে, কাট অফ হয়েছে। এটা রিজনটা হচ্ছে যে আমি ফিক্সড উইথ সেট করছি। তো আমরা কি বলবো, এখানে আমরা ফিক্সড উইথ সেট না করে আমরা বলবো যে এটার ম্যাক্সিমাম উইথ সে 1440 হইতে পারে, বাট তারও নিচে হইতে পারে। মানে ম্যাক্সিমাম সে 1440 যাবে, but তার মানে এই না যে তার কম যাইতে পারবে না, তার কমও যাইতে পারবে।
এটা দ্বারা এটা মিন করে। হ্যাঁ, ম্যাক্স উইথ কোনো কিছু সেট করা মানে যে ম্যাক্সিমাম উইথ হবে এত, বাট তারও কম হইতে পারে। তো এটা যদি আমি এখন সেভ করি, এখন দেখেন জিনিসটা কিন্তু রেসপন্সিভ হচ্ছে। এখানে কাট অফ গেছে কারণ হচ্ছে আমি বর্ডার সেট করছি এই কারণে। ঠিক আছে, তো এখন আমি একটু পাশাপাশি রাখি। মোলেস টি, টি এর পরে হচ্ছে মার্জিন থাকুক, তাহলে বেটার বোঝা যাবে। তো আমরা যদি বড় করে দেখি এটাকে, তো এটা এক পাশে আছে, কিন্তু আমি চাই যে অলওয়েজ এই পুরাটা সেন্টারে থাকুক, অলওয়েজ সেন্টারে থাকুক। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে মার্জিন বলে দিতে পারি যে উপরের নিচে 0 থাকবে এবং দুই পাশে সে অটো মার্জিন নিয়ে নিক, সেটা আমরা বলে দিতে পারি এভাবে। সেটা যদি করি তাহলে দেখেন এটা এখন মাঝখানে আসছে। তখন আপনি ছোট বড় যাই করেন ও অলওয়েজ হচ্ছে মাঝখানেই থাকবে। দেখেন ছোট করলে ছোট হবে, হ্যাঁ, কিন্তু বড় করলে সে মাঝখানেই থাকবে। দেখেন জিনিসটা একটু রেসপন্সিভ হয়েছে। আচ্ছা, তো এটা একটা ইউজ কেস ছিল আমাদের ফ্লেক্স বক্স ইউজ করার। ওর সাথে আমরা আরো কিছু জিনিস দেখলাম। তো এখন আমরা আরেকটা ইউজ কেস দেখি। তো এটাকে আমরা একটু সুন্দর করে সাজাই। হুম, এটা হচ্ছে যে এগুলো তো আমার মেইন কন্টেন্ট, এই লরেম ইপসন যেগুলো লেখা। তো এগুলাকে আমি একটা মেইন ট্যাগের ভেতরে রাখতে পারি। এটাকে এটা দেখি এক্সট্রা জায়গা নিচ্ছে। এগুলো আমরা রাইট ক্লিক দিয়ে ফরম্যাট করে নিই। হুম, এখন সুন্দর মতো আসছে যে মেইনের ভেতর কতগুলো পি ট্যাগ আছে। তো আমরা এই মেইনটাকে ধরি, ধরে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, চারপাশে 16 পিক্সেলের মতো। আচ্ছা, এখানে একটা স্পেস আসতেছে, দেখছেন এখানে? এটা কোথা থেকে আসতেছে দেখতো, ইন্সপেক্ট করে। এই যে দেখেন, পি ট্যাগের উপরে নিচে মার্জিন আছে, তো এই কারণে। টেস্ট করতেছে এখানে। এটা শুধু প্যারাগ্রাফে সাধারণত নিচে থাকে, এখানে দুইটা জায়গাতেই দেখা যাচ্ছে। হুম, আমার কোশ্চেন হচ্ছে যে এখানে যদি এটার মার্জিন যদি নিচে 16 থাকে, এই ট্যাগের দেখেন, এবং এটার যদি মার্জিন উপরে 16 থাকে, হ্যাঁ, তাহলে তো এটা 32 হওয়ার কথা মাঝখানে। মানে জিনিসটা হচ্ছে এটা, যে ধরেন যে কিছু লেখা আছে, তো এটার নিচে মার্জিন আছে 16, তো এখানে কিছু আছে লেখা, তো এটার উপরে আছে 16, তো এখানে টোটাল তাহলে মার্জিনটা থাকবে তো 32। তো দেখেন এখানে সে ওভারল্যাপ করতেছে, কিন্তু খেয়াল করছেন? জি ভাই।
আমরা যদি এটা একটু টেস্ট করি, ধরেন যে মেইনে প্যাডিং থাকুক, আমরা পি ট্যাগে এক্সপ্লিসিটলি মার্জিন সেট করি। এটা হচ্ছে উপরে নিচে ধরুন 16 পিক্সেল, আর দুই পাশে হচ্ছে 0। কিন্তু এটার নিচে 16ই আছে। এটা কেন? ইস্যুটা বুঝতে পারছেন যে জি ভাইয়া, আমার ইস্যু যদি বুঝতে এখানে 16 পারছি। থাকে এবং এটারও জি, যদি টপে 16 উম, থাকে, দুইটা মিলে তাহলে তো 32 হওয়ার মাঝখানে কথা। আমার 32 থাকার কথা। কিন্তু সে জিনিসটাকে ওভারল্যাপ করতেছে, ইকুয়ালি হিসাব করতেছে। এরকম হওয়ার কথা না। আমরা জিনিসটা আরেকটা জায়গায় টেস্ট করি। করা যাবে না। ওয়েবফ্লো হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা এই কোড না করে ওয়েবসাইট বানাইতে পারবেন, বাট সেটা করতে হইলেও আপনার এইচটিএমএল সিএসএস এর নলেজ লাগবে, আদারওয়াইজ করতে পারবেন না। কারণ এখানে হচ্ছে অনেক ইউজ হয় আপনার সিএসএস প্রপার্টি গুলা হচ্ছে মেনুতে ডিরেক্ট থাকে। তো আপনি যদি ওই প্রপার্টি ইউজ কেস না জানেন, আপনি আসলে সেটা নিয়ে কাজ করতে পারবেন না। তো আমরা এখানে টেস্ট করতে পারি। সেখানে করতে দিচ্ছে না। এখানে করি, সেকশন নিচ্ছি, সেম কাজ করতেছি কোড না লিখে। তো সেকশনের ভেতরে আমি একটা প্যারাগ্রাফ, এরকম কয়েকটা নেই। তো এখানে আবার প্যারাগ্রাফের নিচে শুধু মার্জিন দেওয়া, এটা ওয়েব ফ্লো থেকে যেহেতু এজন্য। তো এখানে আবার 20 দেওয়া, দেখেন। এটা আমি একটু ঠিক করে দিই। 20 দেওয়া। তো এটা যেহেতু নিচে 20 আছে, এবং এই তিনটারে আমি সেম ক্লাস দিয়ে দিই, ধরেন যে প্যারাগ্রাফ, নিউ প্যারাগ্রাফ, এই তিনটাতে এখন আমি সেম ক্লাস দিয়ে দিচ্ছি, যাতে সেম ইফেক্টটা পড়ে। ঠিক আছে। তো এখন আমি এটার নিচে তো আছে, এই যে হাইলাইট করলে দেখাই দিতেছে, বাট এটার আমি উপরেও 20 দিয়ে দিই। সেক্ষেত্রে এখানে 20, নিচেও 20। আমি জানি না এরকম বিহেভিয়ারটা কেন হচ্ছে, বাট এটা হয়তো বা কোনো একটা ফিচার। ঠিক আছে, এরকমটাই হয়। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এরকমটা কেন হবে। ঠিক আছে। তো যাই হোক, এটা নিয়ে আপনারা একটু দেখেন, আমিও দেখবো কেন এমনটা হচ্ছে। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা একটু সাজাইলাম এবং এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। না না, থাকুক, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। না, রিমুভ করেই দিই। আচ্ছা, কি করে দিই, রিমুভ করে দিই। তো আবার এটা পাশে নিয়ে যাই। তো জিনিসটা একটু রেসপন্সিভ হচ্ছে, তাই না? রেসপন্সিভ হচ্ছে, ছোট বড় করলেই হচ্ছে। তো এই জন্য আমাদের ম্যাক্সিমাম উইডথ সেট করলাম, আর সেন্টারে রাখার জন্য মার্জিন 0 অটো করলাম। তো এখন যেটা করব, এই মেইনের ভেতরে এই প্যারাগ্রাফ গুলাকে আমি একসাথে রাখবো। এই জন্য আমি একটা ডিভের ভেতরে রাখতেছি, একসাথে রাখার জন্য। তো কোনো চেঞ্জ হলো না। এখন আমি আর একটা ডিভ নেই, বা ডিভ না নিয়ে আমরা যেটা করতে পারি, আমরা একটা ফর্ম নিই। তো ফর্মের ভেতরে আমরা ইনপুট নিলাম, ধরেন ইমেল। আমার এই অ্যাট্রিবিউট গুলো এখন দরকার নেই। তারপর হচ্ছে পাসওয়ার্ড নিলাম, এটাও আমার দরকার নেই। তো একটা বাটন নিলাম, সাবমিট বাটন। ভ্যালু সেট করলাম হচ্ছে সাইন ইন, সেভ করলাম। তো দেখেন
আমি এই ফর্মে একটু বর্ডার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে যে এটা এখন বারবার উপর নিচে করা লাগবে আমার। এই জন্য আমি পাশে এটা খুলে দিই, খুলে এটা উপরে রেখে দিই। হুম। তো আমাদের কি করতে হবে, আমরা এই ফর্মে একটা বর্ডার দিয়ে দিই তো বুঝতে সুবিধা হয়। আমরা এটা একটা ক্লাস সেট করতে পারি। ক্লাস দিলাম ধরেন ফর্ম, একই নামে দিলাম। তাহলে এটার আগে একটা ডট দিতে হবে। তো এটার আমি একটা বর্ডার দিতে চাচ্ছি, তো 2px সলিড রেড দিলাম, থাকুক এভাবে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে যে এলিমেন্ট গুলো আছে এগুলাকে আমরা রিকোয়ার্ড করে দিতে পারি। হ্যাঁ, রিকোয়ার্ড হচ্ছে একটা অ্যাট্রিবিউট এই টাইপের মতোই, এবং এভাবে লেখা আর ইকুয়াল দিয়ে ট্রু লেখা একই কথা। তো আমরা জাস্ট রিকোয়ার্ড এখানে রাখলাম, এখানে রাখলাম দুইটাতেই। তো এখন দেখেন, যদি যে কোনো একটাও যদি রিকোয়ার্ড হয় আমার ফর্মে, আমি যদি সাইন ইন করতে যাই আমাকে একটা এরর দিবে ব্রাউজার থেকে। এই এররটা আসতেছে ফ্রন্ট এন্ড থেকে, ঠিক আছে, আমার ব্রাউজার বা আমার ক্লায়েন্ট থেকে এররটা আসতেছে, ব্যাক এন্ড থেকে আসতেছে না। আমরা এই ভ্যালিডেশন, এটাকে ভ্যালিডেশন করা বলে, ফর্ম ভ্যালিডেশন। এটা আমরা ফ্রন্ট এন্ড থেকেও করি আবার ব্যাক এন্ড থেকেও করি। ব্যাক এন্ড থেকে করাটা ম্যান্ডেটরি, ফ্রন্ট এন্ড থেকে করি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা যেন বেটার হয় এই কারণে। না করলে ইউজার এক্সপিরিয়েন্সটা খারাপ হবে এই যা। হ্যাঁ, বাট সিকিউরিটিটা থাকবে, সিকিউরিটির জন্য আমরা মূলত ব্যাক এন্ডে ভ্যালিডেশনটা করে থাকি। কারণ হচ্ছে ধরেন যে আমি ফর্ম ফিল আপ করলাম, হ্যাঁ, রিকোয়েস্ট সার্ভারে গেল, ব্যাক এন্ডে গেল, তারপরে ব্যাক এন্ড জিনিসটাকে দেখে বললো যে সামথিং ইজ ওয়েন্ট রং, সামথিং ওয়েন্ট রং। তো জিনিসটা কিন্তু একটা ডিলে হচ্ছে, তাই না? বাট সেটা যদি আমি ফ্রন্ট এন্ডেই করে দিই ভ্যালিডেশনটা, তাহলে হচ্ছে ইউজার সাথে সাথে বুঝে যাচ্ছে যে আচ্ছা কোনো একটা ঝামেলা আছে, আমাকে এটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, তো ক্লায়েন্ট এন্ডে আমরা ভ্যালিডেশনটা করি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সটা বেটার করার জন্য, এক্সপিরিয়েন্সটা বেটার হয়, এই ডিলেটা না থাকে। তো দেখেন আমি একটা ফিল ফিল করতে বলতেছে, তো এখন আমি যদি ফিল করি তো প্রথম যে ফিল্ডটা সেটা কিন্তু ইমেল ফিল্ড। তো দেখেন আমি যদি হাবিজাবি দেই, সে বলতেছে যে হাবিজাবি দিলে হবে না, তুমি প্রপার সিনট্যাক্সটা ফলো করো ইমেইলের, হ্যাঁ, অ্যাট সাইনটা দাও। হ্যাঁ, তো দিলাম, এখন আর এটা নাই, চলে গেছে। আর এটা তোমার পাসওয়ার্ড। তো এখন যদি আমি সাইন ইন দিই, এই যে লোড নিচ্ছে একটা, মানে সাইন ইনটা হয়েছে, ঠিক আছে, মানে কাজ করতেছে ফোনটা, সে নিচ্ছে ডাটাগুলো। এখানে আবার একটা কোয়েশ্চেন মার্ক চলে আসছে। যাই হোক, এটা আসার রিজন হচ্ছে সে আসলে ট্রাই করতেছিল ডাটাটাকে অ্যাপেন্ড করতে এখানে। যাই হোক, ওটা বোঝার দরকার নেই। তো এখন ছোট, একটু ছোট করি। হুম। তো এখন আমরা চাচ্ছি যে এগুলাকে নিচে নিচে রাখতে। তো আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি যে এই যে আমার যে ফর্মগুলো আছে, বাটন ফর্ম, ইনপুট ফিল্ড এবং বাটন, এটাকে নিচে নিচে দেখতে চাই, কি করতে পারি হ্যাঁ। বলুন তো কেউ? ভাইয়া লাইন ব্রেক স্কুল হবে না? হ্যাঁ হবে, হুম। ডে লাইন ব্রেক, এই যে কাজ করছে। ঠিক আছে, তো লাইন ব্রেক ছাড়া সিএসএস দিয়ে কিভাবে করতে পারি? ফ্লেক্স ফ্লেক্স কলাম করে কি করা যায় ভাইয়া? হ্যাঁ যায়। ধরেন যে ভাইয়া আমি ফ্লেক্স পারি না, তখন ইনপুটে আমি কিভাবে ডিসপ্লে করব? ব্লক দিই ভাইয়া। ভাই ব্লক দিলে হবে না, ডিসপ্লে ব্লক। হ্যাঁ, তাহলে আমরা যেটা করতে পারি যে এই যে ইনপুট যে এলিমেন্ট গুলো আছে, হ্যাঁ, এগুলাকে ধরে ধরে ব্লক করে দিতে পারি কিভাবে। আমরা দুইটা ওয়েতে করতে পারি, আমরা ট্যাগ সিলেক্টরটাই নিলাম। ধরেন যে ইনপুট, এগুলো আমি কেন করতেছি যেন জিনিসটা রিপিট হয়, আমি কিন্তু চাইলে এগুলোতে ক্লাস অ্যাড করতে পারতাম, ক্লাস অ্যাড করে ব্লক করে দিলে হয়ে যাইতো। কিন্তু আমি এই ট্যাগ এলিমেন্টে কেন দেখাইতেছি ট্যাগ সিলেক্টরটা, যাতে করে আপনাদের জিনিসটা রিপিট হয়। হ্যাঁ, তো ইনপুট টাইপ ইমেল, আমরা গ্রুপ করতেছি সিলেক্টর গুলো, এবং পাসওয়ার্ড টাইপ ইকুয়াল পাসওয়ার্ড, কমা, আবার ইনপুট টাইপ মিউট করেন, কারণ মনে হয় আনমিউট আছে, বাপ্পি ভাইয়ের মনে হয়।
এটার টাইপ হচ্ছে সাবমিট। তো সবগুলোকে আমি গ্রুপ করলাম কমা কমা দিয়ে, দিয়ে বলে দিলাম যে ডিসপ্লে ব্লক কাজ করলো, তাই না? আচ্ছা, কোনো সমস্যা নেই। তো এখন ধরেন আপনি এগুলারে সেন্টারে রাখতে চান, তাহলে কি করতে পারেন? আপনি হয়তো ফ্লেক্স নিয়ে চিন্তা করতেছেন। হ্যাঁ, আহ, মার্জিন নোটও বলবো। দেখি আমরা সেটাও করা যায়। এখন সেটা করলে কি আদৌ কাজ করবে? আমরা একটা কাজ করি, সবার প্রথমে এই যে যে ফর্মটা ছিল এটা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই, কারণ এটা বর্ডার সেট করা আছে। তো আমি মার্জিন অটোটা দিব কই? ভাইয়া ইনপুট ট্যাগের ভিতরে। এদেরকে দিতে পারি জিরো অটো, তো মাঝখানে চলে আসলো। ঠিক আছে, আমরা এভাবে করতে পারি। তারপর ধরেন যে বাটনটা, আহ, আমি চাচ্ছি যে এটা যতটুকু ততটুকু নিক। হ্যাঁ, এখন আপনি চাইলে এভাবে হিসাব করতে পারেন যে এটার উইথ কত, 177। এটা আবার আমাদের এনশিওরও করা লাগবে যে আদৌ সবসময় 177 থাকে কিনা। ঠিক আছে, জি। হ্যাঁ 177ই থাকে। এবং এটাকে যদি আমরা ছোট বড় করি, ঠিক আছে, এটা এমনি ছোট ফিল্ড। তো এত ছোট স্ক্রিন আসলে হয় না যে এটাকে সে স্কুইজ করবে, এত ছোট স্ক্রিন হয় না সাধারণত। ও, এখানে আমরা ম্যানুয়ালি দেখতে পারি কিন্তু আদৌ হয় না আর কি রিয়েলিটিতে। তো ছোট করতে গেলে দেখেন কি হচ্ছে, এটা ওভারফ্লো ওভারফ্লো হয়ে হচ্ছে। যাচ্ছে, তাই না? জি। তো এটাকে আমরা অনেকভাবে সলভ করতে পারি, এগুলা আমি আপনাদের উপর রেখে দিলাম যে কিভাবে এটা করতে পারেন। হয়তো বা আপনি এদেরকে একটা ম্যাক্সিমাম ওয়েট দিয়ে দিলেন, তাহলে যখন এটাকে স্কুইজ করতে আসবে তখন সে আর ছোট হইতে পারবে। ঠিক আছে, তো সেই ভ্যালুটা আবার আপনি একে দিয়ে দিতে পারেন ম্যাক্সিমাম ওয়েট, তাহলে এটার যে ওয়েট সেটা এটার সমান হবে। হ্যাঁ, এভাবে আমরা অনেকভাবে করতে পারি জিনিসগুলো। মনে রাখবেন যে আমি যেভাবে দেখাইতেছি জিনিসগুলা, এটাই একমাত্র ওয়ে না, আরো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে হইতে পারে। ঠিক আছে, আমরা কোর গুলা দেখলাম, এবার আমরা ফ্লেক্স দিয়ে দেখে জিনিসটা কিভাবে করতে পারি। কারণ কোর গুলো জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় আপনি আবার ফ্লেক্স দিয়েও কাজ করতে পারবেন না, বিশেষ করে ফ্রন্ট এন্ড ইউআই যে ইগুলো আছে আপনার ফ্রেমওয়ার্ক, সেগুলো যখন আপনি কাস্টমাইজ করতে যাবেন তখন আর কি এরকম র জিনিস নিয়ে আপনাকে ডিল করতে হবে। কারণ ফ্লেক্স বক্স কিন্তু পরে আসছে অনেক। যেমন এই কাজটা আমরা ফ্লোট ইউজ করে করতে পারতাম। জি ফ্লোট ভাইয়া। নামে একটা সিএসএস প্রপার্টি আছে, এটা আপনারা একটু করবেন, রিসার্চ করবেন ফ্লোট সিএসএস ফ্লোট জিনিসটা কি। ঠিক আছে, ফ্লেক্স। আহ আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা এই যে যে ডিসপ্লে ব্লক করছিলাম এগুলা সব মুছে দেই, দরকার নেই, এটা কমেন্ট করে রাখি। আমরা যেটা করতে পারি, ফর্ম ফ্লেক্স ডিরেকশন প্রপার্টিটা ইউজ করতে পারি। তো সেটা ইউজ করতে হলে আগে ফ্লেক্স করে নিতে হবে। তো ফ্লেক্স করলে আসলে তেমন কিছু হয় নাই। তো আমরা কেন করছিলাম, আমরা ফ্লেক্স ডিরেকশন প্রপার্টিটা ইউজ করতে চাই। তখন এটাকে আমরা কলাম করে দিতে পারি। এই যে দেখেন, সে নিচে নিচে আসছে ঠিকই, কিন্তু কি হয়েছে দেখেন, সে পুরা উইথ নিয়ে নিছে। আচ্ছা, কেউ মনে হয় হাত রেইজ করছে। না, 5 মিনিট লেফট। আচ্ছা, আমাদের ক্লাস আসলে 11টা পর্যন্ত হবে, ঠিক আছে? তো আমরা আরেকটা লিঙ্ক দিতেছি, দেন আমরা 11টায় শেষ করে দিব, কারণ এটা আমার একটু কমপ্লিট দেখাইতে হবে আপনাদের। হ্যাঁ, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনি ওইটাতে জয়েন করেন, একটু তাড়াতাড়ি করবেন। ওকে ভাইয়া।
আচ্ছা, আমরা 11 জনই ছিলাম, বাকিরা কই গেছে জানি না, এরা হয়তো বা পারে। আচ্ছা, তো তো, আচ্ছা, তো আমি যখন ফ্লেক্স কলাম করলাম, এই যে এখানে ডিসপ্লে ফ্লেক্স করে কলাম করে দিলাম, তখন সে পুরা উইড নিয়ে থাকলো। এখন আমি এটা যদি বড় করে দেখেন, সে পুরা উইড নিয়ে আছে। তো আমরা যেটা করতে পারি, এখন দেখেন আমার যেহেতু হরাইজন্টাল বরাবর করতে হবে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা অ্যালাইন আইটেমসটা ইউজ করব। কারণ কি, কারণ আমরা জাস্টিফাই কন্টেন্ট এই কারণে ইউজ করব না, কারণ ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে যেটা এখন কলম, তাহলে এখন যদি হরাইজন্টালি টার্গেট করতে চাই, তাহলে আমার অ্যালাইন আইটেমস নিয়ে কাজ করতে হবে। তো আমি যদি এটা স্টার্ট করে দেই, তাহলে দেখেন শুরুতে চলে গেছে। ফ্লেক্স স্টার্ট আর স্টার্ট একই কথা, ঠিক আছে। দেখেন এখন এটা সে আগের মতো যে ব্লক করলে যেমন হইতো তেমনই দেখাইতেছে। হ্যাঁ, সেম রেজাল্ট বাট ফ্লেক্স ইউজ করে। আমরা যদি এটাকে সেন্টার করি, তাহলে দেখেন সেন্টারে আসতেছে, এন্ডে দিলে এন্ডে যাচ্ছে। কিন্তু ব্লক দিয়ে আমরা হচ্ছে মার্জিন জিরো অটো করে সেন্টার করতাম, বাট এখানে হচ্ছে জাস্ট সেন্টার লিখলেই হচ্ছে হয়ে যাচ্ছে। ওকে, এখন ইউজুয়ালি যেটা হয় যে এই ফর্মের একটা সাইজ থাকে, ঠিক আছে। তো একটা কাজ করি, আমরা সেই সাইজটা দেই। উইড হচ্ছে ধরেন 200 পিক্সেল, আর একটু বাড়ায় দেই 500 পিক্সেল, একটা সাইজ থাকে। এবং আমরা চাই এটাকে সেন্টারেও রাখতে, তাহলে আমরা কি করতে পারি, মার্জিন জিরো অটো, মার্জিন জিরো অটো, তাহলে সেন্টারে থাকলো, তাই না? তো এটাকে আমরা আরেকটা ভাবেও করতে পারতাম, মাঝখানে আনতে পারতাম। সেটা কিভাবে, মার্জিন জিরো অটো না করে এই যে যে আমার ফর্মটা, এটাকে আমি আরেকটা ডিভের মধ্যে রাখতে পারতাম, এভাবে আরেকটা ডিভের ভেতরে রাখতাম র্যাপ করে। দেন এই ডিভকে একটা ক্লাস দিতাম, ধরেন ফর্ম কন্টেইনার। দেন এইটাকে আমি আবার, এটাকে আমি একটা বর্ডার দিই বোঝার সুবিধার জন্য। এই যে এটা হচ্ছে আমার কন্টেইনারটা, তার ভেতরে ফর্ম আছে। দেন এটাকে আমি ডিসপ্লে ফ্লেক্স করতাম, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতাম, জাস্টিফাই কন্টেন্ট হবে সেলফ সেন্টার করতাম। তো আমরা কিন্তু এভাবেও করতে পারতাম সেন্টার। তো এখানে আবার একটু বাড়তি কাজ করা লাগলো আমাদের। বাট এটা ফলো এই জন্য করতে হবে, মানে এইটা বাড়তি কাজটা, এটার কারণ হচ্ছে যে আহ, অনেক সময় যেটা হয় যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে এক্সটেন্ড করতে হইতে পারে, যেমন এখানে হুম, যে যখন 1440 কে সে ক্রস করবে, তখন যেন আমি কালারটাকে এক্সটেন্ড করতে পারি। সেই কারণে আর কি আমরা মূলত এরকম র্যাপার ইউজ করে থাকি আর কি, র্যাপার দিয়ে দেন হচ্ছে সেন্টার করি। এটা নাও করা যায়, র্যাপারটা নাও দেওয়া যায়। না, জাস্টিফাই কন্টেন্ট শুধুমাত্র সাপোর্ট করবে যদি আমি ফ্লেক্স দেই তখন। হ্যাঁ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্রপার্টি, এটার উপরে ডিপেন্ডেন্ট, ডিসপ্লে ফ্লেক্সের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে এই ফ্লেক্স ডিরেকশন অ্যালাইন আইটেমস এটা। তো না দিলে, ফ্লেক্স না করলে কাজ করবে না। তো এখানে আমার একটু বাড়তি কাজ করা লাগলো। তো এখন আমরা যেটা করি যে আহ, এই যে যে ফর্মের উইথটা বেশি, হ্যাঁ, তো এই পর্যন্তই ধরেন যে আমি ফিল্ড গুলাকে রাখতে চাই। তো যেটা করতে পারি, যে ডিফল্ট যে বিহেভিয়ারটা সেটা রাখতে পারি। সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে ফর্মের ভেতরে অ্যালাইন আইটেম সেন্টার করা, তাই তো, এটা আমরা এখন উঠাই দিই। উঠাই দিলে দেখেন সে স্ট্রেচড হয়ে গেছে, ঠিক আছে? তো একটু বেশি লাগতেছে। তো আমরা এই কারণে যেটা করতে পারি, এটা একটু কমায় দিই, আমার পুরো ফর্মের উইথটা তো কমায় দিই, 250 দিই। 250 দিই। আর যেটা করি সেটা হচ্ছে
এই ভেতরে যারা আছে এদের হাইটটা একটু বাড়ায় দেব, সুন্দর লাগবে দেখতে। ধরেন 50 60x, বেশি বড় হয়ে গেছে, 32 এরকম থাকে। এবং এদের মাঝখানে আমি কি করতে পারি, মার্জিন দিয়ে দিতে পারি, তাই না? তো দেখেন এদের মাঝখানে যদি মার্জিন দেই, সরি, মার্জিন বটম নিচের দিকে দিতে চাই, তো যা আসলো, বাট এটার নিচে আবার চলে আসছে, তাই না? তো এত হ্যাসেল না করে আমরা যেটা করতে পারি, গ্যাপ দিতে পারি। এই ফর্মে একটা গ্যাপ দিয়ে দিতে পারি, ধরেন 32 পিক্সেল, তাহলে সে মাঝখানে মাঝখানে দিয়ে দিবে আর কি গ্যাপ। এত সাধারণত হয় না, 16 পিক্সেলের মতো থাকে আর কি। তো এখন এক জিনিস খেয়াল করেন, এই ফর্মের উইডথ কিন্তু ফিক্স 250 পিক্সেল। এটাকে আমরা একটু বাড়ায় দিই রেসপন্সিভ চেক করার জন্য। দেখেন আমি যদি এটা ছোট করি, আচ্ছা এখানে এভাবে বোঝা যাবে না, এখান দিয়ে দেখা লাগবে যে এটা ফিক্সড উইথ করা সত্ত্বেও এটা কিন্তু কাজ করতেছে, ছোট বড় হইতেছে। এটা রিজন হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স করার কারণে। ঠিক আছে, আচ্ছা জিনিসটা দেখেন কত সুন্দর রেসপন্সিভ হয়েছে, ছোট বড় স্ক্রিনে সব জায়গায় কাজ করবে। এখানে আবার বেশি দিলে আবার ওভারফ্লো হয়ে যায়, তো এত ছোট স্ক্রিন আসলে হয় না। আর তাও যদি আমরা এটাকে ডিল করতে চাই তাহলে কি করতে পারি, ভাইয়া, কি করা যায়? ভাই এই যে ওভারফ্লোটাকে আপনার হচ্ছে কি মানে আমরা করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হাইড করতে চাইতেছি, যে বের হয়ে যাইতেছে যেহেতু। ভাই ওভারফ্লো হেডেন বলতে পারি ভাইয়া। এত এটা সাধারণত রিয়েল মানে রিয়েল না, মানে জিনিসটা কি বলে, মানে বাস্তবসম্মত না, এত ছোট স্ক্রিনের ফোন হয় না সাধারণত। বাট তাও যদি আমরা চাই যে না, তাও ওই যে ওভারফ্লো হইতেছে এটাকে ডিল করতে, তাহলে আমরা কি করতে পারি? হ্যাঁ, ইতি লিখছে হচ্ছে ওভারফ্লোর একটা সিএসএস আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, এই যে যে ফর্মটা আছে এখানে আমরা লিখে দিতে পারি ওভারফ্লো হিডেন, মানে ওভারফ্লো হইলে সেটাকে সেজন্য হাইড করে দেয়। তো এখন দেখি তো কাজ করে কিনা। হ্যাঁ, এটা কাজ করতেছে, দেখছো? আর জিনিসটা কিন্তু আসলে স্কুইজ হচ্ছে না, এখানে সে হাইড করে দিচ্ছে, কাট অফ করে দিচ্ছে, কেটে দিচ্ছে এখান থেকে, হ্যাঁ। জিনিসটা এই না যে সে স্কুইজ হচ্ছে, স্কুইজ হচ্ছে না, এখান থেকে কেটে যাচ্ছে, মানে হাইড করে দিতেছে, সে ওভারফ্লোটাকে জাস্ট হাইড করে দিতেছে। তো যাই হোক, আমরা এভাবে জিনিসটাকে ডিল করলাম। তো জিনিসটা কিন্তু অনেক সুন্দর মতো রেসপন্সিভ হয়েছে। তো এই জিনিসগুলা মাথায় রাখবেন। আর হচ্ছে দেখে আর কিছু বাকি আছে কিনা। আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস দেখবো, এটা হচ্ছে আমি আরেকটা ডিপ নিই, তার ভেতরে আমি আরো দুইটা ডিপ নিই। তো ইউজুয়ালি এগুলো এক একটা সেকশন, তাই না? এগুলো এক একটা সেকশন আমরা ধরে নিতে পারি এখানে, এটা আসলে ডিপেন্ড করে ডিজাইনের উপরে। তো আমরা এতক্ষণ ডিপ নিয়ে না কাজ করে একটু সেকশন নিয়েও কাজ করি, ভেরিয়েশন আনার জন্য। ইউজুয়ালি এগুলো এক একটা সেকশন। তো সেকশনের মধ্যে আমার দুইটা ডিভ আছে, তো এটাকে 1 দিয়ে এটাকে 2 দিয়ে সেভ করি। তো এই যে নিচে আসছে, ঠিক আছে, নিচে আসছে। তো সেকশন নামে একটা বর্ডার দেই বোঝার জন্য, 2px সলিড রেড। সেকশন, এটা কোথা থেকে আসলো? ও আচ্ছা,
এটা হচ্ছে কি, আমি হচ্ছে যে একটা এক্সটেনশন ইউজ করতেছি। তো ওইটা ও কি করে, ও হচ্ছে প্রতিটা এসটিএমএল এর ভেতরে এই জিনিসটাকে এমবেড করে দেয় এক্সট্রা। তো স্টাইলটা এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে, এই কারণে এই যে দাগটা আসছে। তো আমরা কি করি, এটার একটা ক্লাস দিই। ধরেন যে প্যারেন্ট নামে একটা ক্লাস দিলাম, এটাকে প্যারেন্ট করে দিই। তো আসছে। তো মাঝখানে একটু স্পেস রাখা দরকার, ব্রেক দিয়ে দিই, মার্জিনও দিতে পারতাম আমরা। আচ্ছা, তো এখন ভেতরে যে চাইল্ড, এগুলোকে চাইল্ড নাম দিয়ে দিই। এবং এটার চারপাশে একটা বর্ডার দিয়ে দিই। তো পিএক্স ড্যাশ গ্রিন বা ব্লু। ব্লুটা মনে হয় বেশি একটা বোঝা যাচ্ছে না, এবং এটা আমি এটাও গ্রিন করে দেই, আর এটা হচ্ছে রেড করে দিই। এখন হয়তো বা কিছুটা বোঝা যাচ্ছে। তো সাধারণত আমরা একটা লেআউট দেখে আসছি, স্প্লিট লেআউট, তাই না, পাশাপাশি থাকে। তো এটা খুবই কমন একটা লেআউট। আপনি যদি দেখেন এই হেডার সেকশন, এরা পাশাপাশি আছে। এটা একটা স্প্লিট লেআউট, তাই না, পাশাপাশি আছে। এটা যদিও বা গ্রিড লেআউট বলে, হ্যাঁ, বাট এগুলো কিন্তু স্প্লিট লেআউট, পাশাপাশি আছে। তো আমরা এটাতে ফোকাস দিই যে এরকম সেকশন গুলোকে আমরা কিভাবে ডিল করতে পারি রেসপন্সিভ ওয়েতে। দেখেন আমি যদি এটাকে ছোট বড় করি, অনেক সময় বেশি ছোট করা যায় না এইভাবে, তখন যে এখানে ক্লিক দিয়ে রেসপন্সিভ মোডটা ওপেন করে নিতে হবে টেস্ট করার জন্য। তো দেখেন আমি যদি ছোট করি, অনেক ছোট করতে পারতেছি, তাই না, জি। সমস্যা নেই। তো আমি চাচ্ছি পাশাপাশি রাখতে এই দুইটাকে। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্লেক্স করে দিতে পারি প্যারেন্টকে, পাশাপাশি আসবে। কিন্তু দেখেন পাশাপাশি আসার পরে তার উইথটা ম্যাক্সিমাম ম্যাক্স কন্টেন্ট হয়ে গেছে, মানে কন্টেন্টটা যতটুকু, সে ততটুকু উইথ নিয়ে আসছে। বাট আমি চাচ্ছি এই দুইটাকে ইকুয়াল উইথ দিতে, মানে এই পুরো যে ইটা আছে আমার কন্টেইনার, সেটা মানে 50% 50% নিয়ে থাকবে দুইজন। তাহলে আমরা কি করতে পারি, উইথ তাহলে আমরা ফিফটি যেটা পার্সেন্ট করতে বলে পারি, দিতে হবে, জি। চাইল্ডে উইথ সেট করে দিতে পারি 50%। এখন দেখেন এরা 50-50 নিয়ে আসে। তো এখন যদি আমরা ছোট করি, দেখেন জিনিসটা কত সুন্দর রেসপন্সিভ হচ্ছে। যতই ছোট করি ওটা পাশাপাশি আছে এবং ছোট ভাবে এইভাবেই আছে। তো এখন যদি আমার আরেকটা এলিমেন্ট থাকতো পাশে, ধরেন যে চাইল্ড 3 থাকতো, তাহলে ভাই 33% দিতাম ওই। 50% দিলেও দেখেন কাজ করতেছে। দেখছেন এটা কেন? এটার কারণ হচ্ছে মূলত এ 50%ই নেওয়ার ট্রাই করতেছে, বা যেহেতু আমার কন্টেইনারটা আমার ফিক্স, তার একটা ম্যাক্সিমাম উইড আছে, সে কারণে এরা আসলে স্কুইজ হয়ে যাইতেছে। ঠিক আছে, এটার ইটা হচ্ছে এরকম, দেখেন আমি যদি এদেরকে 10% দেই সাইজ, তাহলে দেখেন এটা 10% নিয়েই আছে। ঠিক আছে, 20% যদি দেই, সবাই 20% করেই নিয়েই আসে। তো আমি যদি 50% দেই, 50% নিয়ে আসে। 100% দিলে কি হবে, দেখেন তারা জাস্ট স্কুইজড হয়ে আছে। তারা 100% নিতে চাচ্ছে, বাট তাদেরকে চেপে আছে, চেপে ইকুয়াল ডিস্টেন্স নিয়ে আসে, ইকুয়াল উইথ নিয়ে আসে। তো এখানে আমরা দুইটা নিয়েই চিন্তা করি। তো আমি চাই যে সাধারণত যে কি হয় যে মোবাইল ভিউতে এই পাশাপাশি লেয়ার গুলা উপরে নিচে চলে আসে, জি। তাই না?
তো ফারুক ভাই হয়তো বা বলতে পারে যে আমরা মিডিয়া কোয়েরি কেন ইউজ করি না, করতে পারি তো, তাই না? বাট অলওয়েজ মাইন্ডসেট থাকবে যে যত কম মিডিয়া কোয়েরি ইউজ করা যায়, ঠিক আছে? বাট রিয়েলিটিতে যেটা হয় যে কাজে যখন আমরা করি রিয়েল লাইফে, যে এত কিছু আসলে মেনটেন করা যায় না, এত পারফেকশন মেনটেন করা যায় না। হ্যাঁ, বাট এটা গুড যে আপনি যতটা পারেন মিডিয়া কোয়েরি ছাড়া কাজ করার ট্রাই করবেন, জিনিসটা যেন ট্রু রেসপন্সিভ হয়। এটাকে আমি বলি হচ্ছে ট্রু রেসপন্সিভ, জানি না এরকম কোনো টার্ম আছে কিনা, বাট আমি যা বলি হচ্ছে এটাকে সত্যিকার অর্থে রেসপন্সিভ, যেখানে আপনি কোনো ধরনের থার্ড পার্টি কিছু হেল্প না নিয়ে আপনি এটাকে আসলেই রেসপন্সিভ করতেছেন মিডিয়া কোয়েরি ছাড়া। তো সেটা আমরা কিভাবে করতে পারি দেখেন আমি আপনাদের। উম, আচ্ছা, এটার প্যারেন্টটা হয়ে গেল। আচ্ছা, এটার উইথ হচ্ছে আমি 50% দেই, এবং এই চাইল্ড গুলা একটা মিনিমাম উইথ দিব। মিনিমাম উইথ কত হইতে পারে, ধরেন যে আমি ব্রেক করতে চাই যে যখন আমার স্ক্রিনের সাইজ ধরেন যে 350 হবে, হ্যাঁ, তখন হচ্ছে আমি ব্রেক করতে চাই। তো তাইলে তার মিনিমাম উইথ আমি দিব কত জানি 350 দিলাম। তো মিনিমাম উইথ যদি আমি 350, আচ্ছা মিনিমাম উইথ তো আমার পুরাটার হবে। আহ, আচ্ছা, 350, 350, আচ্ছা। 350-এ অর্ধেক করলে হয় 175, তাহলে এর এ 175 পাচ্ছে মিনিমাম উইথ, এ পাচ্ছে 175, ঠিক আছে? তো এখন এটার আবার একটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে মিনিমাম উইথ যদি আপনি 175 সেট করেন, তাহলে হচ্ছে ও আবার পুরো উইথটা নিতে চাবে আর কি। যদিও বা আমরা এখানে ফিক্সড করে দিচ্ছি, যার কোনো সে এটার বেশি যাইতে পারবে না, কিন্তু আমি যদি আবার ছোট করতে থাকি, যখন সে মিনিমাম উইথে পৌঁছাবে, এই কন্টেনারটা 175-এ পৌঁছাবে ছোট হইতে হইতে এটার যে উইথটা, তখন দেখেন এখানে ওভারফ্লো হইতেছে, খেয়াল জি করছেন? জি ভাইয়া। ওভারফ্লো হইতেছে। তো এই জন্য আমাদের আরেকটা প্রপার্টির হেল্প নিতে হবে, সেটা হচ্ছে প্যারেন্টকে বলে দিতে হবে সে যেন র্যাপ করতে দেয়, ঠিক আছে? তো এখন সেভ করি। এখন দেখেন, এখন আবার একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে যে র্যাপ ভাঙতেছে না। না, সে র্যাপ ভাবে আছে, সে এখন আর সোজা হইতেছে না, ঠিক আছে? তো এখানে বারবার এটা ওপেন হচ্ছে না। উইথ হচ্ছে আমার 50% সেট করা, আর মিনিমাম, আচ্ছা, এটা ফেস করার কারণ হচ্ছে মনে আছে আপনাদের বক্স মডেল, জি ভাই। যে কোনো কিছুর উইথ হিসাব হয় কিন্তু শুধু তার কন্টেন্ট দিয়ে না, এখানে ইনক্লুড হয় তার মার্জিন, তার প্যাডিং, তার বর্ডার, তাই না? তো
এখানে কিন্তু আসলে 175 না, এখানে আসছে আসলে 177। কারণ এই যে যে বর্ডারটা, এটারও তো একটা উইড আছে যেটা কিনা 2px, তাই না? জি ভাই। তো এই কারণে ব্রেক হয়ে যাইতেছে, পাশাপাশি থাকতেছে না। তো আমরা যেটা করতে পারি, এই বর্ডার ইউজ না করে চাইলে আমরা আউটলাইন ইউজ করতে পারি। আউটলাইনটা উপরে ভেসে থাকে, ঠিক আছে? এটা হিসেব হয় না, সাইজিং এর হিসাব হবে না। তো যদি সেভ করি এবং এখন যদি ট্রাই করি, আচ্ছা আমি প্যারেন্টে দিয়ে দিচ্ছি, সরি, চাইল্ডে দিতে হবে। আচ্ছা এটা কিন্তু স্লাইডে নাই, ঠিক আছে? দেখেন এখন পাশাপাশি চলে আসছে। এক্সট্রা যে বর্ডারটা নিতেছিল সেটা এখন নিচ্ছে না, দেখেন, যার কারণে এই রেড ড্যাশটা হচ্ছে প্যারেন্টের উপরে দেখাইতেছে। কারণ আউটলাইন কখনো ওই মেজারমেন্টে মানে বক্স মডেলে নাই। এখন দেখেন আমি যদি এখন এটাকে ছোট করি, তো প্রথমত আমার চাইল্ড গুলো 50% নিয়ে আসছে। আবার আমি কি বলছি, এটার মিনিমাম উইথ হচ্ছে 175, মানে তার মিনিমাম উইথ 175ই সে থাকবে, এর নিচে সে যাবে না। তো এখন যদি আমি মিনিমাম উইথ মানে ছোট করতে যাই, যখনই 175 হবে, দেখেন যখনই এই ফিল্টার উইথ 175 হয়েছে, ব্রেক হয়ে গেছে, দেখছেন নিচে চলে আসছে, তাই না? জি ভাই। কিন্তু আমরা যদি এখন এই উইথ, মিনিমাম উইথ, ফ্লেক্স র্যাপ, হ্যাঁ, এগুলোর কম্বিনেশন করে এরকম একটা কিছু অ্যাচিভ করতে চাই, দেখেন এখানে একটা হোয়াইট স্পেস চলে আসছে, তাই না? জি কিন্তু সাধারণত এটা হয় না, তাই না? এটা হবে যে যখন নিচে নিচে চলে যাবে তখন এরা আবার ফুল উইথ নিয়ে নিবে, পুরাটা নিয়ে নিবে, তাই না? এর হোয়াইট স্পেসটা থাকবে না, পুরাটা নিয়ে নিবে। তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? তো সেটার জন্য যেটা করতে হবে, এই যে আমার যে চাইল্ড চাইল্ডে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা উইথ 50% না দিয়ে আমরা বলে দিতে পারি ফ্লেক্স 1। তাহলে যদি আমি সেভ করি, এখন দেখেন কি হচ্ছে, এখন কিন্তু সে পুরোটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো ওই ইস্যুটা কিন্তু এখানে ফিক্স। জিনিসটা যদি আমরা আরেকভাবে দেখি, যেমন আছে, এখানে তো আর বেশি ছোট করা যায় না, এখান থেকে যদি ছোট করতে যাই তখন সে নিচে নিচে পাঠায় দিচ্ছে। কিন্তু আমি যে এখানে মিনিমাম উইথ সেট করছিলাম 175, এটার কারণে দেখেন আবার ওভারফ্লো হইতেছে, আর একটা জি ইস্যু, তাই না? জি মানে আপনি বলতে পারেন যে তাহলে এটাকে ওভারফ্লো হিডেন করে দিই, কিন্তু এটার অল্টারনেটিভ সলিউশনটা হচ্ছে মানে ওভারফ্লো যদি হিডেন করি তাহলে তো এখান থেকে সে কেটে দিচ্ছে, কেটে হাইড করে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা স্কুইজ হচ্ছে না। রেসপন্সিবল মেন একটা পয়েন্ট হচ্ছে জিনিসটা, এই জিনিসগুলো, এলিমেন্ট গুলো স্কুইজেবল হয়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মিনিমাম উইথ না রেখে মিনিমাম উইথের জায়গায় আমরা লিখতে পারি ফ্লেক্স বেসিস 175px। তাইলে দেখেন ওই ইস্যুটা সলভ হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। এটা এখানে লেখা না, সলভ ওভারফ্লো ইস্যু। ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন জি জিনিসটা একদম ট্রু রেসপন্সিভ হয়েছে, আমার কোনো মিডিয়া কোয়েরি ইউজ করা লাগে না। কারো কোনো কোয়েশ্চেন না ভাই। আছে কি? নতুন কিছু শিখছেন না পুরানো জিনিসই? না ভাই, নতুন এই যে ফ্লেক্স বেসিস শিখলাম, বেশ কয়েকটা জিনিস শিখলাম ভাই। তো আমরা কিন্তু ফার্স্টে দেখছি যে র ভাবে করা যায় কিনা, পরে দেখলাম যে র ভাবে করতে গেলে আমাদের অনেকগুলো ইস্যু ফেস করতে হচ্ছে, তাই না? কখনো হোয়াইট স্পেস চলে আসে, কখনো ওভারফ্লো হয়ে যাইতেছে। তো সেগুলার
সেগুলোকে আবার সলভ করে দিচ্ছে ফ্লেক্স। এই না যে সেগুলো র ভাবে সলভ করা যায় না, যায়, অনেক কাহিনী করা লাগে, বাট ফ্লেক্স দিয়ে করলে লাইফটা অনেক ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো ক্লাস। যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আর হচ্ছে যে এটা যেটা করবেন, এই অ্যাসাইনমেন্টটা আমরা নেক্সট ক্লাসে আমি সামনাসামনি দেখব। আর যারা অলরেডি এটা করে ফেলছেন এবং এর পরের অ্যাসাইনমেন্টটাও করে ফেলছেন, তারা কি করবেন, এটাকে রেসপন্সিভ করার ট্রাই করবেন মিডিয়া কোয়েরি ছাড়া। ওকে ভাইয়া। ঠিক আছে, মানে যতটুকু পারেন, 100% নাও হইতে পারে, বাট চেষ্টা করবেন যে মিডিয়া কোয়েরি ছাড়া আমি যা শিখাইলাম আজকে এটা ইউজ করে কিভাবে আপনি সব ডিভাইসের জন্য এটা করতে পারেন। রেসপন্সিভ ডিজাইন মানে কি, মানে হচ্ছে যে এটা আমার সবার আগে বলা উচিত ছিল। রেসপন্সিভ ডিজাইনটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যে কোনো ডিভাইসেই সুন্দর দেখাবে, স্পষ্ট দেখাবে, সব কন্টেন্ট গুলা রিডেবল থাকবে। যেমন এটাকে যদি আমি অন্য ডিসপ্লেতে দেখি, দেখেন, আহ এই যে আমি যদি ল্যাপটপে দেখি তাহলে দেখেন ওই 1440 নিয়েই আছে। বাট আমি যদি ল্যাপটপে দেখি আর একটু স্কুইজ হইলো, বা যদি বেশি বড় স্ক্রিনে দেখি সে মাঝখানে আছে। হ্যাঁ, আবার ট্যাবলেটে গেলে এরকম, মোবাইলে গেলে এরকম। হ্যাঁ, আরো ছোট গেলে তখন এটা নিচে নিচে চলে যাচ্ছে, কারণ আমার কন্টেন্ট তো ধরাইতে হবে, তাই না? এটা আরো ছোট। হ্যাঁ, সবগুলাতে কিন্তু সুন্দর মতো আসতেছে, আর বড় করলে আবার জায়গা মতো যাচ্ছে। হ্যাঁ, তো আমি পার্সোনালি ঠিক ইস্যু আছে, ফেস হ্যাঁ। করি হচ্ছে ভাইয়া আপনার ইমেজ রেসপন্সিভ করার ক্ষেত্রে। হুম হুম। ইমেজে অনেক ঝামেলা হয় রেসপন্সিভ করতে গেলে ইমেজটাতে। ইমেজ নিয়ে আমি অনেক প্যারা খাইছি লাইফে। আহ, সেটা হচ্ছে যে আমি অনেক সময় চাই যে ইমেজ গুলা হচ্ছে যে মানে ইমেজের উপরে টেক্সট নিয়ে আর কি কাজ করতে গেলে ইস্যুগুলো বেশি হয়। ইমেজকে আমার রেসপন্সিভ করা লাগতেছে, আবার টেক্সটকে আবার রেসপন্সিভ করা লাগতেছে। অনেক সময় অনেক অ্যাবস্ট্রাক্ট ইমেজ থাকে। হ্যাঁ, যেমন এই যে আপনারা যে ইমেজগুলো নিয়ে কাজ করছেন না মহারাজাতে, জি। যে পজিশন অ্যাবসলিউট করে, ওগুলাকে রেসপন্সিভ করাটা অনেক ডিফিকাল্ট এইভাবে। এই আর কি। তো ঠিক আছে, তাইলে আজকের মতো আমি এটা পুশ করে দিব নি কোড। তো আশা করি যদি কোনো কনফিউশন থাকে আপনারা যেটা করবেন, আগের যে স্লাইড, এই স্লাইডটা আমি শেয়ার দিয়ে দিব। অলওয়েজ আগের স্লাইড গুলো একবার রিভিশন দিবেন যাদের কাছে অনেক কঠিন লাগতেছে। হ্যাঁ, বাট এখানে যখন আমি দেখাইলাম তখন কিন্তু আগের স্লাইডটা কিছুটা রিপিট হয়েছে ট্যাগ গুলা, তাই না? জি। তো আহ মাহফুজা ম্যাম, আপনার কাছে কি আজকে জিনিসটা ক্লিয়ার? মাহফুজা ম্যাম কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ম্যামের অনেক। মাইকটা মিউট। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, আমি শুনছি। আহ, অনেকটাই ক্লিয়ার হচ্ছে, আরো প্র্যাকটিস করতে হবে এখন। হ্যাঁ, আমি ওই যে স্ট্রাকচার গুলা শুরুর দিকে আপনার একটু মনে হয় ডিফিকাল্টি হচ্ছিল, মানে স্ট্রাকচারটা করতে, যে আমি এই সেকশন গুলাকে কিভাবে এইচটিএমএল এ আগে স্ট্রাকচার করব। তো ওইটা আমি কিছুটা রিপিট করছি এখানে। তো এই নলেজটা দিয়ে হচ্ছে আপনি আবার ওইটা করার ট্রাই করেন। ঠিক আছে? হুম। তো তখন হয়নি, সমস্যা নেই, বাট আস্তে আস্তে হবে জিনিসগুলো। ঠিক আছে, সেম কথা রাকিবুল ভাইয়ের জন্য। আর বাপ্পি ভাই মোটামুটি তো পারেই, এবং সে হচ্ছে ভালোই করতেছে, মানে ইমপ্রুভমেন্ট খুবই ভালো। তো আমি বলবো যে আপনার স্টিক থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, জিনিসগুলো বারবার রিপিট হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট এই কোর্স থেকে কিছু নিয়ে যান, শিখে যান। ঠিক আছে? জি ভাই, জি ভাই। হ্যাঁ, হাল ছেড়ে দিয়েন না যে অবশ্যই। আমি পিছনে পড়ে যাচ্ছি, বিষয়টা এভাবে ভাইবেন না। আপনারা, আমি যেহেতু বারবার রিপিট করব জিনিসগুলো, তো জিনিসগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। বাট আপনারা ই করেন, প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস বেশি। করেন, একটু বেশি টাইম দেন। ওকে, ঠিক আছে তাইলে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, গুড নাইট। জি ভাইয়া।